কেউ একজন লাইভটা একটু গ্রুপে শেয়ার করে দাও। লাইভটা কেউ একজন গ্রুপে শেয়ার করে দাও। যারা জয়েন করছো অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, আর লাইভটা একটু গ্রুপে শেয়ার করে দাও। লাইভটা কেউ একজন একটু গ্রুপে শেয়ার করে দাও। সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা জানাও। কেউ একজন লাইভটা একটু গ্রুপে শেয়ার করে দাও, সব কিছু ক্লিয়ার কিনা একটু জানাও। সব কিছু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। ওকে, যেহেতু সব ক্লিয়ার তাহলে আমরা এখন শুরু করে দিব। আমরা এক্ষুনি শুরু করে দিব যেহেতু সব কিছু ক্লিয়ার আছে। ওকে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, যেহেতু আজকে আমি হাতের ফোনটা ইউজ করতে পারতেছি না, হাতের ফোনে তো তোমাদের কমেন্ট দেখা সম্ভব হবে না। তোমাদের যে কোনো প্রবলেম হলে তোমরা কমেন্টে দিয়ে রাখবে, আমি কিছুক্ষণ পর পর কমেন্ট চেক করব। যখন ছবি তুলতে যাব তো সরি, আজকে তো ছবিও তোলা যাবে না, স্ক্রিনশট নিয়ে নিয়ে আমি দিব। আর তোমাদেরকে আমি স্ক্রিনশট নিয়ে দিয়ে দিব, সমস্যা নেই। অথবা তোমরা ক্লাস টাইমে আমি মুছার আগে একটু এক পাশে যাব, তখন তোমরা এই যে কি বলে স্ক্রিনশট নিয়ে রাখবা। আজকের ক্লাসের ছবি তোলা আসলে সম্ভব হবে না। তো আমি দেখি কি পরিমাণ জয়েন করছো। আচ্ছা, তাহলে সব কিছু তো ক্লিয়ার নাকি? সব কিছু ক্লিয়ার কিনা ফাইনালি একটু কমেন্টে জানাও, আমি কমেন্টে চেক করে শুরু করব। সব কিছু ক্লিয়ার কিনা কমেন্টে জানাও। সব কিছু ক্লিয়ার কিনা জানাও, আমি ক্লিয়ার যদি হয় তাহলে আমি এক্ষুনি শুরু করতেছি। ওকে, তাহলে আমরা শুরু করতেছি। সবাই একটু ভালো করে খেয়াল করে দেখো। আমরা চুম্বকের অধ্যায়টা যেহেতু আমার বাস্তব অভিজ্ঞতা বলে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে একটু ডিফিকাল্ট মনে হয়, ওই কারণে আমরা আসলে যে কাজটা করব, এই অধ্যায়টাকে আমরা একটু স্লোলি পড়ার ট্রাই করতেছি। আসলে স্লোলি না, আমরা একটু আমাদের স্টাইলে পড়ার ট্রাই করতেছি, যে আমরা পরের অধ্যায়েরও কিছু কনসেপ্ট এখানে নিয়ে আসতেছি আমাদের সুবিধার জন্য। এবং এর পরের অধ্যায়টা কিন্তু খুবই ছোট, মানে আমরা যেহেতু কিছু জিনিস এখানে পড়ে ফেলতেছি ওইখানকার জন্য আমাদের এটা অনেক ছোট। তো আমরা এখানে অনেক কিছু পড়বো যেগুলোতে আমরা একটু ডিপলি মেসেজ দেওয়ার ট্রাই করতেছি তোমাদেরকে, এবং কনসেপ্টটা ফুলি ক্লিয়ার করার ট্রাই করতেছি। কারণ চুম্বক এমন একটা জিনিস, প্রত্যেকটা ক্লাস কনসেপ্ট ক্লিয়ার না হলে পরের ক্লাসে আগানো যাবে না। যেমন আজকের ক্লাসের যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়, তুমি আজকের ক্লাসের ম্যাথমেটিক্যাল টার্মগুলো করতে পারবে না। অন্যান্য অধ্যায়ে যেরকম তুমি ফর্মুলা বসাইলে আনসার মিলে যায়, এখানে ফর্মুলার মধ্যেও ঝামেলা আছে।
বিশেষ করে কোণ ধরার ক্ষেত্রে। যেমন গত ক্লাসে আমরা পড়েছিলাম যে phi equals to ab cos theta, আমি বারবার তোমাদের একটা কথা বলছিলাম, এখানে থিটা কার কার মধ্যবর্তী কোণ? ক্ষেত্র ভেক্টর এবং চুম্বক ক্ষেত্র। এর মানে কি? এর মানে হচ্ছে ক্ষেত্র ভেক্টর কোণ দিয়ে কাজ করে? তলের লম্ব। এর মানে এখানে কোণটা নিতে হয় তলের লম্বের সাথে। এই জায়গায় সবাই ভুল করে, ওই কারণে আমি সেটা দিয়ে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখাচ্ছি, আজকেও দেখাবো। আজকে আমরা অনেকগুলো গাণিতিক সমস্যার সমাধান করব আর একটা নতুন কনসেপ্ট পড়বো, সবাই একটু ভালো করে খেয়াল করে দেখি। প্রথমত আসো, আমরা গত ক্লাসে পড়ছিলাম হচ্ছে চুম্বক ফ্লাক্স। তাহলে চুম্বক ফ্লাক্স বলতে আমরা যেই জিনিসটা গত ক্লাসে বুঝছিলাম সেটা আমরা একটু বলি। সেটা হচ্ছে কোন চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত চুম্বক ক্ষেত্র রেখা বা আবেশ রেখার সংখ্যাকে আমরা বলছিলাম চুম্বক ফ্লাক্স, এবং চুম্বক ফ্লাক্সের আমরা ফর্মুলাও বের করছিলাম। অর্থাৎ যদি তুমি কোন একটা তল নাও, এই তলের মধ্য দিয়ে তার ঠিক লম্বভাবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তলের লম্বভাবে যতগুলা চুম্বক আবেশ রেখা বা ক্ষেত্র রেখা বা বলরেখা অতিক্রম করে তার সংখ্যাকে আমরা বলি চুম্বক ফ্লাক্স। এবং এই চুম্বক ফ্লাক্সটাকে যদি আমরা গাণিতিকভাবে দেখাই, আমরা এভাবে দেখাইছিলাম phi equals to a b cos theta, যেখানে phi মান হচ্ছে চুম্বক ফ্লাক্স, a মান হচ্ছে ক্ষেত্রফল, b মান হচ্ছে চুম্বক ক্ষেত্র, থিটা মান হচ্ছে ক্ষেত্র ভেক্টর এবং চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। এটাকে আমরা a ডট b আকারে বলতে পারি। আমরা জানি দুইটা ভেক্টরের ডট গুণন একটা স্কেলার রাশি, এর মানে a এবং b এর ডট গুণন যেহেতু phi, এর মানে phi একটা কি রাশি? স্কেলার রাশি। এর মানে চুম্বক প্লাস একটি স্কেলার রাশি। এবার আসো, আমাকে বললো কি, তাহলে আমরা এভাবে বলতে পারি না? চুম্বক ফ্লাক্স মানে হচ্ছে আমরা বলতে পারি ক্ষেত্রফলের মান ইনটু চুম্বক ক্ষেত্রের মান। তবে চুম্বক ক্ষেত্রের কোন মান? যদি চুম্বক ক্ষেত্র লম্ব বরাবর থাকে তখন তো আমরা ডাইরেক্ট বলে দিতাম phi equals to ab। এর মানে ক্ষেত্রফলের সাথে চুম্বক ক্ষেত্র গুণ দিলে মিলে যেত। বাট যখন চুম্বক ক্ষেত্রটা আমাদের তলের লম্বের সাথে একটা কোণে আছে, একটা কোণ করে আছে, থিটা কোণে আছে, তখন আমরা বলতেছি এই পুরো চুম্বক ক্ষেত্র আমি নিতে পারবো না। এই চুম্বক ক্ষেত্র থেকে আমি ততটুকুই নিব যতটুকু তলের লম্ব বরাবর আছে। আর এটার জন্য আমাকে কি বের করতে হয়? উপাংশ বের করতে হয়। তাহলে এই যে আমার কোন বরাবর উপাংশ বের করব? তলের লম্ব বরাবর। তাহলে আমরা বলতে পারি কোন একটা, যেমন বি ভেক্টর, এই বি ভেক্টর থেকে যদি তলের লম্ব বরাবর এটা লম্ব টানি, তাহলে এটাকে আমরা বলতে পারি তলের লম্ব বরাবর বি ভেক্টরের উপাংশ। সেই উপাংশকে আমরা বলতে পারতেছি বি cos থিটা। তাহলে আমরা দেখো কি বলতেছি, ক্ষেত্রফল a ইনটু তার সাথে বি cos থিটা দিলাম। তাহলে আমরা এক কথায় বলতে পারি আমাদের এই যে ক্ষেত্রফল তার সাথে তলের লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের উপাংশ যেটা, সেই উপাংশের গুণফলকে আমরা বলতেছি কি? সেই উপাংশের গুণফলকে আমরা বলতে চুম্বক ফ্লাক্স। এবং আলটিমেটলি তোমরা বলতে পারো যদি আমার বিটা তলের লম্ব বরাবর কাজ করে তখন থিটার মান 0, আর তখন তুমি খেয়াল করে দেখবে cos 0 মান হচ্ছে আমাদের 1। অটোমেটিক আমাদের এই ফর্মুলা চলে আসবে, যেটা আমরা গত ক্লাসে দেখাইছি। তাহলে তোমরা এটা আমরা দিছিলাম, এটা হচ্ছে প্রপার ডেফিনেশন, যেটা তুমি তোমার বইতে পাবা না। এই ডেফিনেশন পাবে ইসাক স্যারের বইয়ে, কিন্তু তপন স্যারের বইতে ডেফিনেশন দেওয়া আছে, এটা গাণিতিক ডেফিনেশন। তাহলে এটা কেন আজকে আমরা পারবো? কেন? আমরা গাণিতিক সমস্যা অলরেডি পড়ে ফেলছি। তাহলে আমরা বলতে পারি কোন তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের উপাংশের গুণফলকে ওই তলের সাথে সংশ্লিষ্ট চুম্বক ফ্লাক্স বলা হয়। তাহলে এই তলের সাথে সংশ্লিষ্ট চুম্বক ফ্লাক্স মানে কি? এই তলের ক্ষেত্রফল এবং এই তলের লম্ব বরাবর চুম্বক ক্ষেত্রের উপাংশের গুণফল। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এটা। আচ্ছা গেল ভাইয়া, আমাদের এই জিনিসটা চলে গেল। এই জিনিসটা যদি চলে যায়, এবার আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে চুম্বক ফ্লাক্স ঘনত্ব। তাহলে চুম্বক ফ্লাক্স ঘনত্ব বলতে আমরা কি বুঝতেছি? তাহলে একটু খেয়াল করো, চুম্বক ফ্লাক্স ঘনত্ব আর কিছুই না, এই যে আমার চুম্বক ফ্লাক্স যেটা আছে না, সেটা আমার কি টোটাল ক্ষেত্রফলে না। তাহলে আমরা এভাবে বলতে পারি, আমরা এখানে তো খালি জায়গা নাই, আমরা এভাবে বলতে পারি সিম্পল, এই ক্ষেত্রফলে আমার এই ক্ষেত্রফলে চুম্বক ফ্লাক্সের পরিমাণ হচ্ছে পাই। তাহলে একক ক্ষেত্রফলে যা পাই সেটা হচ্ছে আমার পাই ডিভাইড বাই এ। এটাকেই আমরা বলি আলটিমেটলি হচ্ছে চুম্বক ফ্লাক্স ঘনত্ব। এর মানে একক ক্ষেত্রফলে কি পরিমাণ চুম্বক ফ্লাক্স আছে। তাহলে আমরা বলতে পারি কোন বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে তলের লম্বভাবে, কিন্তু এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, তলের লম্বভাবে যেটা, তাকে আমি কাউন্ট করব। তলের লম্বভাবে অতিক্রান্ত ফ্লাক্স বা আবেশ রেখার সংখ্যাকে ওই তলের লম্ব বরাবর চুম্বক ফ্লাক্স ঘনত্ব বলা হয়। এবং চুম্বক ফ্লাক্স ঘনত্ব না, তাহলে দেখো চুম্বক ফ্লাক্স ঘনত্ব পাই ডিভাইডেড বাই এ।
ফাই মানে কি? ফাই মানে আমরা বলতে পারি যদি তলের লম্ব বরাবর কাজ করে চুম্বক ক্ষেত্র, তখন ফাই ইকুয়াল টু এবি বলা যায়। তখন বলতে পারি এবি ডিভাইড বাই এ, এ চলে যাবে মানে বি পাচ্ছি। বি মানে কি? চুম্বক ক্ষেত্র। তাহলে আমরা কি বলতে পারি না, যাহাই চুম্বক প্লাক্স ঘনত্ব তাহাই চুম্বক ক্ষেত্র? জি ভাইয়া, এটাই আমার আবার চুম্বক আবেশ। তাহলে একটু খেয়াল করো, চুম্বক প্লাক্স ঘনত্ব যে কথা, চুম্বক আবেশও সেম কথা, চুম্বক ক্ষেত্রও সেম কথা। নামগুলো মনে রাখতে হবে। পরীক্ষায় চুম্বক প্লাক্স ঘনত্ব বলা মানে বি এর মান দেওয়া আছে, চুম্বক আবেশ বলা মানে বি এর মান দেওয়া আছে, চুম্বক ক্ষেত্র বলা মানে তাও বি এর মান দেওয়া আছে। এবার আমরা তো আলটিমেটলি কোনটা নিব? তলের লম্ব বরাবর। তাহলে এটা তো আমার সম্পূর্ণটা তলের লম্ব বরাবর গেছিল, ওই কারণে আমি পাই ইকুয়াল টু এবি ইউজ করছি। যদি সম্পূর্ণটা তলের লম্ব বরাবর না যায়, তাহলে যতটুকু গেছে সেটাই আমার কাউন্ট করতে হবে। দেখো এবার যদি আমি লিখি পাই ইকুয়াল টু এবি কস থিটা, এ চলে যাবে, আমরা পাবো বি কস থিটা। এর মানে তলের লম্ব বরাবর যতটুকু ততটুকুই আমরা কাউন্ট করতে, সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তাহলে আমরা এখানে যেটা পেলাম সেটা হচ্ছে তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্র। সাধারণত তাহলে আমরা কি বলতে পারি, একক ক্ষেত্রফলে যে পরিমাণ ফ্লাক্স যায়, একক ক্ষেত্রফলে যে পরিমাণ ফ্লাক্স যায় তার মানকে আমরা বলি চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখন এসে এককে, এখানে সবাই এককে একটু ঝামেলা করে, তাহলে আমরা একটু বলে রাখি। এক নাম্বার কথা, আমাদের চুম্বক ক্ষেত্র যেটা পেলাম বি, এই চুম্বক ক্ষেত্রের এসআই একক হচ্ছে টেসলা। কি? এটার এসআই একক হচ্ছে কি? টেসলা। টি দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের টি মিন্স টেসলা। তাহলে আমরা বলতে পারি চুম্বক ক্ষেত্রের একক হচ্ছে কি? টেসলা। এবার আসি, আমরা জানি পাই ইকুয়াল টু এবি। যেহেতু তোমার cos থিটা, যেটা cos থিটার তো কোনো একক নাই, হ্যাঁ, একটা মান খালি, ওই কারণে একক এটার ভূমিকা নাই, ওই জন্য আমি লিখি নাই। তাহলে পাই ইকুয়াল টু এবি লিখতে পারি। তাহলে এ মানে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল একক কি? মিটার স্কয়ার। বি মানে টেসলা। তাহলে আমরা বলতে পারি টেসলা মিটার স্কয়ার কার একক? টেসলা মিটার স্কয়ার হচ্ছে আমাদের চুম্বক ফ্লাক্সের একক। তাহলে চুম্বক ফ্লাক্সের একক কি? টেসলা মিটার স্কয়ার। এই টেসলা মিটার স্কয়ার, আবার এই ফ্লাক্সের এককে অনেক সময় বলা হয় ওয়েবার। ডব্লিউবি মানে কি? ওয়েবার। ডব্লিউবি মানে কি? ওয়েবার। আবার এটার এককে অনেক সময় বলা হয় ম্যাক্সওয়েল। কি বলা হয়? ম্যাক্সওয়েল বলা হয়। তাহলে পায়ের একক টেসলা মিটার স্কয়ারও হইতে পারে, ওয়েবারও হইতে পারে, ম্যাক্সওয়েলও হইতে পারে। এবার আসি, তাহলে আমরা এবার যদি বলি, তাহলে পাই ইকুয়াল টু যদি এবি হয়, নিশ্চয়ই বি ইকুয়াল টু 5/a, যেটা আমরা এখানে দেখছিলাম 5/a মান হচ্ছে বি। তাহলে পাই এর একক কি? ওয়েবার, এর একক মিটার স্কয়ার। তাহলে বিটাকে আমি আগে বলছিলাম টেসলা, এখন বলতে পারি ওয়েবার পার মিটার স্কয়ার, বলাই যায়। আবার এটার একক যদি ম্যাক্সওয়েল হয়, এটাকে ম্যাক্সওয়েল পার মিটার স্কয়ার বলতে পারি। এবার আসো, এই যে বি এর আরেকটা একক আছে যেটাকে আমরা বলি গাউস বা অনেকে গস বলে। তাহলে আমাদের গাউস, এই চুম্বক ক্ষেত্র বি, তার আরেকটা একক কি? গাউস। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি চুম্বক ক্ষেত্র একক কি কি পেলাম। সাধারণত আমরা ইউজ করি এটা আর এটা, টেসলা ওয়েবার পার মিটার স্কয়ার, এটা আমরা ম্যাথে ইউজ করি, কিন্তু এমসিকিউর জন্য বাকিগুলো মুখস্থ রাখতে হবে। আরেকটা হইতে পারে ম্যাক্সওয়েল পার মিটার স্কয়ার, আরেকটা হইতে পারে আরেকটা হইতে পারে কি? গাউস বা গস, যে যেভাবে উচ্চারণ করে। এবার তাহলে আমরা সিম্পল বলতে পারি, এটা যখন টেসলা তখন এটা টেসলা পার মিটার স্কয়ার, আবার এটা যখন ওয়েবার পার মিটার স্কয়ার তখন এটা হচ্ছে ওয়েবার, এটা যখন ম্যাক্সওয়েল পার মিটার স্কয়ার তখন এটা হচ্ছে ম্যাক্সওয়েল। তাহলে এটা যখন গাউস, যখন আমার বিটা গাউস, বি যদি গাউস হয়, তাহলে আমরা পাই কি বলতে পারি? গাউস তার সাথে মিটার স্কয়ার। তাহলে গাউস মিটার স্কয়ারে বলা যায়। তাহলে ওভারঅল চিন্তা করলাম, আমরা একটু পর আরো একক পাবো, আপাতত এতটুকু বলি। তাহলে আমি জাস্ট পরীক্ষার জন্য দেখো, তোমরা ইউজ কিন্তু সবগুলো করবা না, তোমরা সবগুলো ইউজ না করলেও এককগুলো জানতে হবে। চুম্বক থেকে একক বেশি পরীক্ষা আসে এমসিকিউতে, বলো নিচের কোনটি চুম্বক ক্ষেত্রের একক নয়, তো তুমি সেখান থেকে কোনটা নয় বের করতে হবে। তাহলে আমি আবার বলি, দেখো ওভারঅল যদি আমরা ডিসকাস করি, তাহলে আমরা কি বলতে পারবো ভাইয়া? এই বি এর একক টেসলা হইতে পারে, বি এর একক ওয়েবার পার মিটার স্কয়ার হইতে পারে, বি এর একক ম্যাক্সওয়েল পার মিটার স্কয়ার হইতে পারে, বি এর একক গাউস হইতে পারে। এবার আসো ফায়ার একক হইতে পারে টেসলা মিটার স্কয়ার, ফায়ার একক হইতে পারে ওয়েবার, ফায়ার একক হইতে পারে ম্যাক্সওয়েল। আবার যখন ফায়ার একক আমাদের এই যে এটা যখন ম্যাক্সওয়েল, তখন এটা হইতে পারে আমাদের, এটা যখন গাউস তখন এটা হইতে পারে হচ্ছে গাউস মিটার স্কয়ার। এবার আসো ভাইয়া, আমরা এদের রিলেশন গুলো দেখি। কিছু জিনিস আমাকে মাথায় রাখতে হবে, যেমন গাউস যে কথা টেসলা কিন্তু সেম কথা না।
যেমন যেরকম মিটারও আমাদের যেমন দূরত্বের একক আমি মিটারও বলতে পারি, সেন্টিমিটারও বলতে পারি, কিন্তু দুইটা তো সেম কথা না, দুইটার মধ্যে রিলেশন আছে। একইভাবে সেম এখানেও সেম, টেসলাও বি এর একক, গাউসও বি এর একক, তবে এদের মধ্যে রিলেশনটা মুখস্থ রাখতে হবে। এক টেসলা সমান 10⁴ গাউস, উল্টাভাবে বলা যায় এক গাউস সমান 10⁻⁴ টেসলা। তো আমি দুইটা বলতেছি না, আমি একটাই বলতেছি, এক টেসলা সমান 10⁴ কি গাউস। আবার এক ম্যাক্সওয়েল সমান হচ্ছে 10⁻⁸ ওয়েবার। তাহলে এক ম্যাক্সওয়েল সমান কত? 10⁻⁸ ওয়েবার। তাহলে উল্টাভাবে বলা যায় এক ওয়েবার সমান 10⁸ ম্যাক্সওয়েল। তুমি উল্টাভাবে মুখস্থ রাখবা, একটা মুখস্থ রাখলে তো আরেকটা মুখস্থ হয়ে যায়। এরপর ওয়েবার যে কথা, টেসলা মিটার স্কয়ারও সেম কথা। এর মানে টেসলা মিটার স্কয়ার যে কথা, ওয়েবারও সেম কথা, দুইটা আমার সেম, ওই জন্য বলতেছি এক ওয়েবার সমান এক টেসলা মিটার স্কয়ার। আবার ম্যাক্সওয়েল যে কথা, গাউস পার সেন্টিমিটার স্কয়ার, মিটার না কিন্তু সেন্টিমিটার স্কয়ার, এটাও সেম কথা। তাহলে অনেক সময় বলতে পারে নিচের কোন দুটি সমতুল্য, তখন বলতে হবে ম্যাক্সওয়েল যে কথা, গাউস পার সেন্টিমিটার স্কয়ারও সেম কথা। তোমরা খাতায় যে কাজটা করবা, একটা বক্স করবা, বক্স করে একদিকে বি লিখবা, একদিকে পাই লিখবা, বি এর এককগুলো সিরিয়ালি লিখবা, পায়ের এককগুলো সিরিয়ালি লিখবা। এরপর বক্সের নিচে এই রিলেশনগুলো লিখে রাখবা, এগুলো তোমার বইতেও পাবা। এক ম্যাক্সওয়েল সমান 10⁻⁸ ওয়েবার আমি মুখে বলে দিচ্ছি একটাই কারণে, কারণ এটা কেউ বলে না, না বললেও অন্যান্য অধ্যায়ে কিন্তু দেখো আমি এককগুলো এরকম ভেঙে ভেঙে বলি নাই, বাট চুম্বক থেকে এককগুলো পরীক্ষা বেশি আসে এবং তোমরা বেশি ভুলও করো, ওই কারণে আমি বলে দিচ্ছি এক ম্যাক্সওয়েল যে কথা 10⁻⁸ ওয়েবারও সেম কথা, এক টেসলা যে কথা 10⁴ গাউসও সেম কথা, আর এক ওয়েবার যে কথা এক টেসলা মিটার স্কয়ারও সেম কথা, এক ম্যাক্সওয়েল যে কথা এক গাউস পার সেন্টিমিটার স্কয়ারও সেম কথা। এই কথাগুলো আমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা জেনে গেলাম চুম্বক ফ্লাক্স কি জিনিস, চুম্বক ফ্লাক্স ঘনত্ব কি জিনিস, আর এই সূত্র আমরা গত ক্লাসে জানছিলাম, আজকে একটু ওভারঅল রিভিউ দিলাম একক সহ। আর আমাদের এসআই একক কি, চুম্বক ক্ষেত্রে এসআই একক হচ্ছে টেসলা, আর পায়ের একক হচ্ছে টেসলা মিটার স্কয়ার। এর মানে তোমরা টেসলা মিটার স্কয়ার অথবা ওয়েবার পার মিটার স্কয়ার এই এককগুলো ইউজ করবা, এর বাইরে অন্য কোনোটা ম্যাথে ইউজ করবা না। ম্যাথে শুধুমাত্র এটার জন্য ইউজ করবা টেসলা, এটার জন্য টেসলা মিটার স্কয়ার, আর এটার জন্য যদি ওয়েবার ইউজ করো এটার জন্য হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার। তাহলে এগুলো আমরা ম্যাথে ইউজ করব, বাকিগুলো এমসিকিউর জন্য মুখস্থ রাখবো। তাহলে আমাদের এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আসছে কিনা বলো, আর তোমরা একটি স্ক্রিনশট তুলে নাও। এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা বলো, তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও, যেহেতু আজকে আমি ছবি দিতে পারবো না। এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলো, একটু তোমার কমেন্টে বলতে হবে, ক্লিয়ার হলে ক্লিয়ার বলতে হবে, প্রবলেম থাকলে প্রবলেম বলতে হবে, কারণ আমার হাতে ফোন নাই তো ঝামেলা একটু। হ্যাঁ তোমরা বলে দাও, আমি এখন ফোনের পিছনে আছি, আমি এটা তোমাদের দেখেই তারপর আমি আবার নতুন টপিক্সে যাব। ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো, তোমরা একটি স্ক্রিনশট তুলে নিও, আমি যখন সরে যাবে, এই যে এখন পুরো বোর্ড খালি, একটি স্ক্রিনশট তুলে নিও, তাহলে তোমরা পরে কাজ চালিয়ে দিতে পারবা। এই সবার ক্লিয়ার হয়েছে কিনা, প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে করে সামনের দিকে যাইতে হবে। হ্যাঁ ক্যামেরার সামনে যেটা চলে আসছে সেটা চলে গেছে, এখন তো আশা করি প্রবলেম হওয়ার কথা না। ওকে, যদি সবকিছু না সবকিছু ঠিক আছে তো, মোবাইল নামে নাই, আমি যতটুকু রাখছি ততটুকুই আছে। দেখো চুম্বক ফ্লাক্স ঘনত্ব আরেকবার বলতে বলছো, চুম্বক ফ্লাক্স ঘনত্ব আর কিছুই না, সেটা হচ্ছে যেমন আমি যদি বলি চুম্বক ফ্লাক্স কি, এটা হচ্ছে টোটাল ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ ফ্লাক্স বা চুম্বক বলরেখা যাচ্ছে, তাহলে টোটাল ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ যাচ্ছে তাকে বলতে হয় চুম্বক ফ্লাক্স, আর একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যা যাচ্ছে সেটা হচ্ছে চুম্বক ফ্লাক্স ঘনত্ব, আর কিছুই না। তাহলে এটা হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, ওই কারণে টোটাল ক্ষেত্রফল দ্বারা এটাকে গুণ করলে আমি টোটালটা পেয়ে যাই, অর্থাৎ এই টোটাল ক্ষেত্রফলের মধ্য দিয়ে মোট কি পরিমাণ গেল সেটা হচ্ছে চুম্বক ফ্লাক্স ঘনত্ব, আর একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি পরিমাণ গেল সেটা হচ্ছে চুম্বক টোটাল কি পরিমাণ গেল সেটা হচ্ছে চুম্বক ফ্লাক্স, আর একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি পরিমাণ গেল সেটা হচ্ছে চুম্বক ফ্লাক্স ঘনত্ব। আশা করি বুঝাইতে পারছি। ওকে, তাহলে আশা করি তোমরা ছবি তুলতে পারছো। এবার আমি সামনের দিকে প্রসিড করি। আমি মুছে ফেলতেছি, তাহলে আমি সামনের দিকে প্রসিড করি। এতটুকু তাহলে ক্লিয়ার, চুম্বক ফ্লাক্স এবং চুম্বক ফ্লাক্স ঘনত্ব এককগুলা বিশেষ করে ভালোভাবে মাথায় রাখতে হবে, যে এককগুলা আমাদের যে এককগুলা তোমাদের একটু মাথায় রাখতে হবে খুব ভালো করে।
আচ্ছা, এবার আসি আমরা সামনে প্রসিড করি। আচ্ছা, তাহলে এবার আমাদের হেডলাইনটা আমরা একটু লিখি, সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্রে, এখানে হেডলাইনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। চুম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর চুম্বক বল। চুম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর চুম্বক বল। তাহলে আমরা এখন বের করব চুম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর চুম্বক বল। তো আমি একটা কাজ করি, এখানে আমাদের যে বলটা, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমার তড়িৎ বল আর একটা হচ্ছে চুম্বক বল। তাহলে আমরা কি বললাম, একটা হচ্ছে তড়িৎ বল, এটা বলছি এফ ই, মানে হচ্ছে আমাদের ইলেকট্রিক ফোর্স। আর একটা হচ্ছে আমার চুম্বক বল, আর একটা হচ্ছে চুম্বক বল, মানে তোমাদের বোঝানোর সুবিধার্থে এভাবে বলতেছি চুম্বক বল, এটাকে আমরা বলতে পারি এফ এম, মানে হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। তাহলে এটা হচ্ছে আমার তড়িৎ বল, আমাদের ইলেকট্রিক ফোর্স, আর এটা হচ্ছে চুম্বক বল বা ম্যাগনেটিক ফোর্স। তো আমরা একটু খেয়াল করি, তড়িৎ বলের সাথে সম্পর্কিত যেটা, সেটা হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্র। আমাদের কি বলি, তড়িৎ বলের সাথে সম্পর্কিত যে জিনিসটা, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র ই বলি আমরা। আর চুম্বক বলের সাথে যেটা সম্পর্কিত, তাকে আমরা বলি চুম্বক ক্ষেত্র বি। এবং তড়িৎ ক্ষেত্রের আমাদের এই যে তড়িৎ ক্ষেত্রে, এটাকে আমরা বলি প্রাবল্য বা তীব্রতা, এটাকে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা, সিমিলার কনসেপ্ট বলা যায়। এবং এখান থেকে আমরা বের করতে পারি তড়িৎ বলরেখা, এখান থেকে বের করতে পারি চুম্বক বলরেখা। তাহলে আমরা যদি আঁকি, এই যে এখানে যেই পরিমাণ, মনে করে এগুলো হচ্ছে আমার একটা কি, একটা হচ্ছে আমার তড়িৎ বলরেখা, বা আমাদের প্রাবল্য ই। তাহলে এই তড়িৎ বলরেখার তীব্রতা কত, এখানকার তীব্রতা হচ্ছে, এটা হচ্ছে একটা পুরো এটা তড়িৎ ক্ষেত্র। তাহলে এটা একটা কি, তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কত, ই। আর এখানে যদি আমরা বলি ভাই এটা হচ্ছে একটা চুম্বক ক্ষেত্র, তাহলে আমরা এক জায়গায় আঁকলাম তড়িৎ ক্ষেত্র, আর এক জায়গায় আঁকলাম চুম্বক ক্ষেত্র বি। এই চুম্বক ক্ষেত্র, এটাকে আমরা বলতেছি কি, চুম্বক ক্ষেত্র। তো তোমরা একটু ভালো করে জিনিসগুলো খেয়াল করবো, আমরা একটু কম্পারেটিভলি বলতেছি আমাদের বোঝার সুবিধার্থে। তাহলে আমরা যদি এভাবে বলি, তাহলে একটা হলো তড়িৎ বল, আর একটা হচ্ছে কি, চুম্বক বল। এখন একটা জিনিস যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে যদি কোনো একটা, আমাদের তড়িৎ ক্ষেত্রে যদি কোনো একটা আধান থাকে, মনে করো কিউ পরিমাণ একটা আধান আছে, আমাদের চুম্বক ক্ষেত্র আমাদের কিউ পরিমাণ একটা আধান আছে। তাহলে আমাদের যে জিনিসটা হয়, আমাদের কোনো একটা আধান যখন আমাদের গতিশীল, আধান কি গতিশীল, বা গতিশীল হোক আর না হোক, আমরা জানি আমাদের তড়িৎ বল F হচ্ছে, আমরা কি জানি, কিউ ই জানি, আমরা কি জানি, কিউ ই। তাহলে আমরা এখানে ভেক্টর আকারে প্রকাশ করলে এভাবে প্রকাশ করা যায়, আমাদের প্রাবল্য যেদিকে, আমাদের বলটা একই দিকে, যদি আমার আধানটা কি হয়, ধনাত্মক হয়। আর কারণ প্রাবল্য মানে কার উপর বল, একক ধনাত্মকের উপর বল। আর ঋণাত্মক হলে কি হয়, তাহলে আমরা এখান থেকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে কিউ যদি পজিটিভ হয়, কিউ পজিটিভ হলে ই যেদিকে, এফ ও সেম দিকে। তাহলে কিউ পজিটিভ হলে ই যেদিকে, এফ ও সেম দিকে। আমরা বলতে পারি কিউ যদি পজিটিভ হয়, যেদিকে প্রাবল্য কাজ করে সেই দিকে আমার কি কাজ করে, বল কাজ করে। আর কোনো কারণে যদি কিউ নেগেটিভ হয়, তাহলে কিউ যদি নেগেটিভ হয়, তাহলে প্রাবল্য যেদিকে, বল তার উল্টা দিকে, কারণ প্রাবল্য সবসময় ধনাত্মকের উপর। তাহলে কিউ যদি নেগেটিভ হয়, তখন আমরা বলতে পারবো আমাদের প্রাবল্য যেদিকে, বল তার উল্টা দিকে। একইভাবে তাহলে আমরা যখন কোন একটা তড়িৎ ক্ষেত্রে কোন একটা আধান, এটা মনে করো গতিশীল, আধানটা কি গতিশীল, তড়িৎ ক্ষেত্রে কোন একটা আধান যখন গতিশীল, তার উপর এই ক্ষেত্র একটা বল প্রয়োগ করে, সোজা হিসাব, আমার এই আধানটাকে ক্ষেত্র একটা কি করে, বল প্রয়োগ করে। আর আমাদের যখন গতিশীল, তখন এটা কি করে, বল প্রয়োগ করে। কেন, আমরা জানি আমাদের তড়িৎ ক্ষেত্র মানে সে একটা আধান, আমাদের তড়িৎ ক্ষেত্র মানে তার নিজস্ব একটা আধান আছে। তাহলে আমার এই আধানকে, আধানে আমরা জানি আকর্ষণ বিকর্ষণ করে। তাহলে আমরা বলতে পারি এক কথায়, আমাদের এই যে তড়িৎ ক্ষেত্র, তার কারণে এই আধানটা একটা তড়িৎ বল অনুভব করে। এবার আসলে চুম্বক ক্ষেত্রে কোন একটা আধান যদি থাকে, দেখো কোন একটা আধান দাঁড়ায় আছে, তাহলে কিন্তু এই চুম্বক ক্ষেত্র তার উপর কোনো বল প্রয়োগ করবে না। কেন ভাইয়া, কারণ দেখো আমরা জানি তড়িৎ
থেকে চুম্বক আসে, এর মানে আধানটা যদি গতিশীল হয়, তড়িৎ প্রবাহ মানে কি আধানের প্রবাহ না, এর মানে আধান যদি গতিশীল হয়, আমার আধানটা যদি গতিশীল হয়, আমাদের আধানটা যদি বিবেগে গতিশীল হয়, আধান গতিশীল মানে কি আধানের প্রবাহ মানে তড়িৎ প্রবাহ, আর আধান প্রবাহিত হচ্ছে মানে সেখানে একটা চৌম্বক ক্ষেত্র অটোমেটিক সৃষ্টি হয়ে গেছে চারদিকে, যেটা আমরা আগের ক্লাসগুলোতে বলছিলাম, কোন একটা পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তারের চারদিকে কি সৃষ্টি হয়, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আর এই আধানটা গতিশীল মানে সে ওই যে তার, এই তারের মতো আচরণ করে, কেন তারে তড়িৎ প্রবাহ হচ্ছে মানে কি আধানগুলা প্রবাহিত হচ্ছে, তাহলে মূলত আধানের প্রবাহই হচ্ছে তড়িৎ প্রবাহ। এই আধানটা যখন প্রবাহিত হবে, আধানের চারদিকে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে কিনা, অবশ্যই হবে। ওই চৌম্বক ক্ষেত্র আর এই চৌম্বক ক্ষেত্র একজন আরেকজনকে আকর্ষণ বা বিকর্ষণের মাধ্যমে এই আধানের উপরে একটা বল প্রয়োগ করে, সেই বলটাকে আমরা বলি চৌম্বক বল। এখন এটা তো আমার খুবই সিম্পল জিনিস, বাট এই চৌম্বক বল এখানে কি পরিমাণ চৌম্বক বল, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা যদি গতিশীল না থাকে তাহলে কিন্তু চৌম্বক বল আসবে না। এখন এই যে চৌম্বক বল আসবে, সেই চৌম্বক বল কিভাবে বের করব, এই চৌম্বক বল কিভাবে বের করব সেটা আমাদেরকে বলে দিয়েছে বিজ্ঞানী লরেন্স। কোন বিজ্ঞানী? লরেন্স। ওই লরেন্স বলে দিয়েছে তুমি কিভাবে এখানে চৌম্বক বলটা নির্ণয় করবা, সেটা আমরা এখন করব, ঠিক আছে? তাহলে তোমরা একটু স্ক্রিনশট তুলে নাও। আমরা জাস্ট বললাম কি কোন একটা আধান যদি কোন একটা চৌম্বক ক্ষেত্রে, তাহলে এটা তো আমাদের এখানকার কনসেপ্ট না, আমাদের এখানকার কনসেপ্ট হচ্ছে এটা, কোন একটা চৌম্বক ক্ষেত্র আছে, তার উপর যদি কোন একটা আধান যে কোনো দিকে গতিশীল থাকে, ওই আধানের উপর এই চৌম্বক ক্ষেত্র একটা বল প্রয়োগ করবে। কারণ আমাদের জানি আমাদের দুইটা চৌম্বক ক্ষেত্র একটা একটাকে হয় আকর্ষণ করবে না হয় বিকর্ষণ করবে, আকর্ষণ করুক আর বিকর্ষণ করুক বল তো প্রয়োগ করবে, হয় আকর্ষণ বল না হয় বিকর্ষণ বল। তাহলে কি পরিমাণ বল প্রয়োগ করবে, বলের মান কত হবে, এই বল কার কার উপর ডিপেন্ড করবে, সব কিছু বলে দিয়েছে বিজ্ঞানী লরেন্স। ওই বিজ্ঞানী লরেন্স যা যা বলছে তা আমরা এখন পড়বো। তাহলে তার আগে জেনে নিলাম চৌম্বক বল বলতে কি মিন করে, তাহলে এতটুকু বুঝছি কিনা? তাহলে বুঝছি কিনা এতটুকু, যে আমাদের এখানে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রে গতিশীল যে আধান, চৌম্বক ক্ষেত্রে গতিশীল যে আধানটা, ওই গতিশীল আধানের উপর আমরা একটা কি বের করব, আমাদের চৌম্বক বল বের করব। তাহলে বলো এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে আমাদের এখন আমরা সেই বলটা বের করতে যাব। তোমরা স্ক্রিনশট তুলে নিও, তোমরা স্ক্রিনশট তুলে নিও এই পেজটার। তাহলে আমরা যে কাজটা করব, ওই চৌম্বক বল কে বের করে দিছে, বিজ্ঞানী লরেন্স। এই বিজ্ঞানী লরেন্স যে মতবাদ দিছে সেই মতবাদটা আমরা এখন ব্যাখ্যা করব। তাহলে আমরা এখন যে মতবাদটা ব্যাখ্যা করব সেটা কার মতবাদ? লরেন্সের মতবাদ। তাহলে আসো এবার আমরা চৌম্বক বল বের করা শুরু করি। তাহলে আমরা যদি চৌম্বক বল বের করা শুরু করি, এই চৌম্বক বলটা কোত্থেকে বের করব? লরেন্সের সূত্র থেকে। তাহলে আসো বিজ্ঞানী লরেন্স একটা মতবাদ দিছে, তাহলে আমরা বলতে পারি লরেন্সের মতবাদ, লরেন্সের মতবাদ। অর্থাৎ বিজ্ঞানী লরেন্স যে কাজটা করছে, তোমাদের বইতে হয়তো লরেন্সের নামটা নাই, বাট ইসাক স্যারের বইতে যেহেতু আছে তোমরা একটু জেনে রাখবা, কারণ নামটা ইসাক স্যারের বই থেকে আমি নিছি। তাহলে লরেন্সের মতবাদ, এই লরেন্সের মতবাদ, লরেন্স কি করছে, টাইটেলটা দেখো, চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধান। উনি যে কাজটা করলো, একটা চৌম্বক ক্ষেত্র নিল। ফর এক্সাম্পল আমরা একটা চৌম্বক ক্ষেত্র নিচ্ছি, দেখো এরকম একটা চৌম্বক ক্ষেত্র আমি নিলাম, সুষম চৌম্বক ক্ষেত্র নিলাম, এই চৌম্বক ক্ষেত্র হচ্ছে বি। আমরা এটা চৌম্বক ক্ষেত্র নিলাম, এই চৌম্বক ক্ষেত্র হচ্ছে বি। এই চৌম্বক ক্ষেত্রে একটা আধান আছে, সেই আধানটার নাম হচ্ছে কিউ। চৌম্বক ক্ষেত্রে একটা আধান আছে, আধানটার নাম কি? কিউ। এবং আমরা আধান করতেছি মানে আমরা শুধুমাত্র ধনাত্মক আধান নিয়ে কাজ করব। কোন আধান? ধনাত্মক আধান। কারণ আমরা স্থির তড়িৎ পড়ানোর সময় বারবার বলছি, আধান বলতে আমরা কোন আধানকে বুঝি? ধনাত্মক আধানকে বুঝি। আমরা চলতড়িৎ পড়ানোর সময় বলছি, আধান বলতে সবসময় আমরা ধনাত্মক আধানকে বুঝি। এবং এখানে আমি যা যা করবো সবকিছু ধনাত্মক আধানের জন্য। ঋণাত্মক আধান হলে কি হবে? তার ঠিক উল্টা ঘটনা। যেমন একটা ধনাত্মক আধান, সে যদি আমার এদিকে মুভমেন্ট করে, তুমি দেখলা তার বলটা কাজ করে এদিকে, তাহলে এই আধানটা যদি ধনাত্মক না হয় ঋণাত্মক হইতো, ঠিক সেম বলটা আমার এদিকে কাজ করতো। তাহলে আমরা কি বুঝলাম? ধনাত্মকের জন্য যেদিকে কাজ করে, ঋণাত্মকের জন্য তার ঠিক উল্টা দিকে কাজ করে। এটা তো সিম্পল হিসাব, কারণ ধনাত্মক আর ঋণাত্মক সম্পূর্ণ বিপরীত, একটাকে আকর্ষণ করলে আরেকটাকে বিকর্ষণ করে। তাহলে আমরা দেখি এখানে আমাদের এখন প্রথম কথা হচ্ছে, আমার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, তড়িতের ক্ষেত্রে যেটা হওয়া লাগে না, তড়িতের ক্ষেত্রে গতিশীল নাকি গতিশীল না আধান সেটা কোনো ফ্যাক্ট না, বাট চুম্বকের ক্ষেত্রে, চুম্বক ক্ষেত্রে কি হইতে হবে? গতিশীল হইতে হবে ভাইয়া। কারণ গতিশীল আধান, তাহলে আমরা বলতে পারি গতিশীল আধান চারপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে।
গতিশীল আধান চারপাশে একটা কি সৃষ্টি করে, চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি এই যে একটা তার, মনে করে একটা মোটা তার নিলাম, এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এই তারের মধ্য দিয়ে মনে করো এইদিকে আমার কি হচ্ছে, তড়িৎ প্রবাহ আই হচ্ছে, এই তারের মধ্য দিয়ে এইদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, মানে হচ্ছে আলটিমেটলি ওইদিকে ধনাত্মক আধান প্রবাহিত হচ্ছে। কোন আধান প্রবাহিত হচ্ছে, ওইদিকে ধনাত্মক আধান প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা বলতে পারতেছি এই ধনাত্মক আধান প্রবাহিত হচ্ছে মানে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা একটা কথাই বলতে পারি ভাইয়া, এই যে আধান, এই আধান যখন আমাদের প্রবাহিত হয়, আধানের চারদিকে একটা কি সৃষ্টি হয়, আধানের চারদিকে একটা আমাদের চৌম্বক ক্ষেত্র বি সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্র যেটা সৃষ্টি হলো, সেটা যে চৌম্বক ক্ষেত্র আছে ওই চৌম্বক ক্ষেত্র একটা আরেকটার উপর কি করে, বল প্রয়োগ করে। তাহলে এই আধান, সে তো আমার ছোট্ট একটা, আসলে একটা ছোট্ট আধান, সে ছোট্ট একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে, কিন্তু যেটার উপর আছে সেটা অনেক বড় চৌম্বক ক্ষেত্র। তাহলে আমার এই আধানটাকে অবশ্যই অবশ্যই কি হইতে হবে, গতিশীল হইতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট কথা। তাহলে আধানটা এইদিকে মনে করো গতিশীল, এই আধান যে বেগে গতিশীল ওই বেগটা হচ্ছে ভি। তাহলে এখানে বি মিন্স কি, বি মানে হচ্ছে আধানের বেগ, আর এই আধানের আধান হচ্ছে কিউ, মানে তার আধানের পরিমাণ হচ্ছে কিউ, তার বেগটা হচ্ছে বি। ওই আধান যে চৌম্বক ক্ষেত্রে আছে, চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে বি। আধানটা যেদিকে গতিশীল, অর্থাৎ আধানের দিকের সাথে চৌম্বক ক্ষেত্রের কোণ হচ্ছে থিটা। তাহলে থিটা মানে কি, থিটা মানে হচ্ছে আধান যেদিকে গতিশীল, মানে আধানের বেগের সাথে চৌম্বক ক্ষেত্রের উৎপন্ন কোণ, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের সাথে যত কোণে আধানটা গমন করে, চৌম্বক ক্ষেত্রের সাথে যত কোণে আধানটা গমন করে। তাহলে একটু ভালো করে খেয়াল করো কি কি ফ্যাক্টর। আমি আবার রাশিগুলোর পরিচয় বলে দিই। এক নাম্বার রাশি কিউ মান হচ্ছে আধানের পরিমাণ, বি মান হচ্ছে আধানের বেগ, বি মান হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান, থিটা মানে হচ্ছে আধানটা যেদিকে গতিশীল এবং চৌম্বক ক্ষেত্র যেদিকে আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক, ওই চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে যত কোণে আধানটা গতিশীল সেই কোণটা হচ্ছে থিটা। তাহলে এখানে বুঝতে হবে, আবারও বলতেছি, আমি কনসেপ্টের শুরুতেই বলে দিচ্ছি, বারবার দেখবা প্রত্যেকটা কনসেপ্টে আমি তোমাকে থিটাটাকে টার্গেট করাবো। কেন? কারণ প্রত্যেকটা জায়গায় তোমরা থিটাটা ভুল করো। তাহলে থিটা মানে কি, আধানটা চৌম্বক ক্ষেত্রের সাথে কত বেগে গতিশীল, কত কোণে গতিশীল, এর মানে থিটা মানে কার কার মধ্যবর্তী কোণ, থিটা মানে হচ্ছে বি এবং বি এই দুইটার মধ্যবর্তী কোণ, ভি এবং বি দুই বি এর মধ্যবর্তী কোণটাই হচ্ছে আমার থিটা। এটা হচ্ছে আমাদের আসল কথা। তাহলে এখন বিজ্ঞানী লরেন্স বলল আমাদের, যদি তোমরা বলো আমাদের কোন একটা আধান গতিশীল আছে, তাহলে আমি একটা কথা বলতে পারি, আধান যেহেতু গতিশীল আছে নিশ্চয়ই তার চারদিকে কি সৃষ্টি হলো, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। আধান যেহেতু গতিশীল তার চারদিকে কি হবে, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। আর চৌম্বক ক্ষেত্র আকর্ষণ বা বিকর্ষণের কারণে এটা বল লাভ করবে, সেই বলটাকে আমরা বলতে চৌম্বক বল Fm, চৌম্বক বল Fm, ম্যাগনেটিক ফোর্স। এখন এবার বিজ্ঞানী লরেন্স বলতেছে, উনি মতবাদ দিচ্ছে, উনি কি বলল, উনি বলল দেখো এখানে যে পরিমাণ আমাদের বল উৎপন্ন হবে অথবা আধানটার উপর ক্ষেত্র যে পরিমাণ বল প্রয়োগ করবে সেটা হচ্ছে আমাদের আধানের সমানুপাতিক। সোজা হিসাব ভাইয়া, তোমার আধান যত বেশি হবে, এই মতবাদ লরেন্স না দিলে আমিও দিতে পারতাম, তুমি কমন সেন্স খাটাও তো। এখানে আধানের মান যত বেশি হবে এখানে তড়িৎ প্রবাহ তত বেশি হবে না? আরে ভাই, তড়িৎ প্রবাহ যত বেশি চারদিকে চৌম্বক ক্ষেত্র তত বেশি, আর চারদিকে চৌম্বক ক্ষেত্র যত বেশি আকর্ষণ বিকর্ষণ তত বেশি। বিজ্ঞানী লরেন্স বলছে, আমিও বলতে পারতাম। এরপর Fn is proportional to B, এর মানে আধানটা যত বেগে গতিশীল, তোমরা জানো আমাদের ধনাত্মক প্রান্ত থেকে আমরা চলতরিতে পড়াইছিলাম, ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে ধনাত্মক আধানগুলা যত বেগে গতিশীল ওই বেগটাকে বলি আমরা তাড়ন বেগ। এই তাড়ন বেগ যত বেশি প্রবাহের মান তত বেশি, আর প্রবাহ যত বেশি চারদিকে চৌম্বক ক্ষেত্র তত বেশি। এর মানে আধানটা যত বেশি বেগে গমন করবে আমার এখানে তার চারদিকে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র তত বেশি হবে, চৌম্বক ক্ষেত্রের তীব্রতা তত বেশি হবে, আলটিমেটলি এখানে বলটাও তত বাড়বে। এরপর আসি Fm is proportional to B. Fm is proportional to কি বললো, B। B মানে কি, চৌম্বক ক্ষেত্র।
যে ক্ষেত্রের মধ্যে রাখছো সোজা হিসাব, যত বড় ক্ষেত্রের মধ্যে রাখবা তত বেশি বল অনুভব করবা। যেমন মনে করো আইএমএ ক্ষেত্র, তাহলে আমার উপর যদি তুমি কিছু একটা রাখো, আমি যদি ছোটখাটো হই আমি যে বলটা প্রয়োগ করবো সেটাও ছোটখাটো, আমি যদি ইয়া মোটা হই আমি যে ক্ষেত্রটা প্রয়োগ করবো সেটাও ইয়া মোটা কিন্তু। হ্যাঁ, তাহলে আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমি যত বেশি ক্ষেত্র নিব আমাদের চৌম্বক ক্ষেত্র যত বেশি হবে বলটা তত বড় হবে। এবার আরেকটা জিনিস, এটা এক্সপেরিমেন্ট করা ছাড়া বলা যায় না, আর আসলে এগুলো সবগুলো এক্সপেরিমেন্টাল, কারণ সবসময় যে আমার সমানুপাতিক হবে তা কিন্তু না, বর্গের সমানুপাতিক হতে পারে, গণের সমানুপাতিক হতে পারে। বিজ্ঞানী লরেন্স এগুলো প্রমাণ করে উনি সিদ্ধান্তে উপনীত হয়েছে জি ভাইয়া এটা অনলি সমানুপাতিক, এটা অনলি সমানুপাতিক, এটাও অনলি সমানুপাতিক। উনি এবার বলতেছে ভাই শুধু এগুলা চিন্তা করলে আমি তো আর বিজ্ঞানী হই নাই। উনি বলে আমার মতে এখানে যে আধানটা যত বেগে গতিশীল ওই ব্যাগটা চুম্বক ক্ষেত্রের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে তার উপরে কিন্তু বলটা ডিপেন্ড করে। এবং বিজ্ঞানী লরেন্স পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটাতে উপনীত হয়েছে এই যে Fm is proportional to sin থিটা। উনার মতে Fmটা কি sin থিটা এর সমানুপাতিক। তাহলে এগুলা কে বলছে রে ভাই? বিজ্ঞানী লরেন্স বলছে। বিজ্ঞানী লরেন্স বলল আমাদের যখন কোন একটা চৌম্বক ক্ষেত্র, তাহলে টপিকসটা খেয়াল করো, হ্যাঁ, কোন একটা চৌম্বক ক্ষেত্র ওই ক্ষেত্রের মধ্যে একটা আধান গতিশীল আছে, যদি আধানটা গতিশীল থাকে আধানের পরিমাণ কিউ, যত বেগে গতিশীল বেগের মান হচ্ছে বি, যে ক্ষেত্রে আছে তার চৌম্বক ক্ষেত্র বি, আর চৌম্বক ক্ষেত্রের সাথে তার সে যত কোণে বাঁকা বা যত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে আমার থিটা। এখন বিজ্ঞানী লরেন্স বলল বলটা কিউ এর সমানুপাতিক, বি এর সমানুপাতিক, বি এর সমানুপাতিক, sin থিটা এর সমানুপাতিক। এটাকে বলা হয় লরেন্জের সূত্র। হ্যাঁ, আমরা লরেন্জের মতবাদও বলতে পারি, লরেন্জের মতো এটা। তাহলে আমরা উনি বলল এছাড়া আর কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। আর এটা তো তোমরা সবসময় জানোই যখন কিউ এর উপর ডিপেন্ড করে বাকি সবগুলো কি কনস্ট্যান্ট। এর মানে আমরা বলতে পারবো বি বি থিটা কনস্ট্যান্ট, এটার উপর ডিপেন্ড করলে কিউ বি থিটা কনস্ট্যান্ট, এটার উপর ডিপেন্ড করলে আমাদের কিউ বি থিটা কনস্ট্যান্ট, এরপর হচ্ছে আমাদের এটার উপর ডিপেন্ড করলে কিউ বি বি কনস্ট্যান্ট। মানে এগুলো তো হবেই স্বাভাবিক। এবার তাহলে আমরা বলতে পারি সবগুলোকে একসাথে করলে বলতে পারি এফ এম ইজ প্রপোর্শনাল টু কিউ বি বি সাইন থিটা। এবার আমরা এখান থেকে বলতে পারি এফ এম ইকুয়ালস টু হচ্ছে কে কিউ ভি ভি সাইন থিটা। বিজ্ঞানী লরেন্স প্রমাণ করে দিল যদি তুমি সবগুলো এসআই একক ব্যবহার করো, আবারও বলতেছি এসআই একক ব্যবহার করতে হবে। এসআই একক যদি ব্যবহার করো তখন কে এর মান কত হবে 1। তাহলে কে এর মান যদি 1 হয় তাহলে কে এর মান 1 কখন? যখন তুমি এসআই একক ব্যবহার করবা। তাহলে আমরা এই সূত্রে সবসময় এসআই এককে ব্যবহার করব, তখন বলতে পারবো চৌম্বক বল Fm = Q B V sin থিটা। এই যে ফর্মুলা পেয়ে গেছি। তাহলে আমরা কোন একটা আমাদের আধান যদি চৌম্বক ক্ষেত্রে গতিশীল থাকে তাহলে তোমরা এই জিনিসটা পুরোটা খাতায় নোট ডাউন করার পরে ফিনিশিং একটা লাইন লিখবা, সেটা হচ্ছে কি আমাদের দেখো চৌম্বক ক্ষেত্রে কোনো একটি আধান গতিশীল থাকলে ওই আধানের উপর প্রযুক্ত চৌম্বক বল Fm = QBB sin থিটা। এরপর পাশে লিখে দিবা যেখানে কিউ হচ্ছে আধানের পরিমাণ, বি হচ্ছে আধানের বেগ, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান, যে চৌম্বক ক্ষেত্রে আধানটি গতিশীল ওই চৌম্বক ক্ষেত্রের মান, থিটা হচ্ছে থিটা মানে কি বি এবং বি এর মধ্যবর্তী কোণটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া Fm = QVV sin থিটা। কোণটার মান কি জানি? সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস থিটা হচ্ছে যে বেগে গতিশীল ওই বেগ এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। আমি বারবার এটাই ফোকাস করতেছি কারণ এইসব জায়গায় তোমরা ভুল করো। তাহলে আমি আশা করতেছি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন একটু তোমরা ছবি তুলে নাও, মানে তোমরা একটু স্ক্রিনশট তুলে নিবা। তোমরা একটি স্ক্রিনশট তুলে নাও যে আমাদের যতটুকু দিচ্ছি এতটুকু উপরে একটি স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে? তাহলে এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো যে আমি লরেঞ্জের মতবাদটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। এবং এখান থেকে আমরা যে ফর্মুলাটা পাইলাম Fm = QVV sin থিটা, সেই ফর্মুলাটা আমরা অ্যাজ এ ফর্মুলা আমরা ইউজ করব। এটা আমরা ডাইরেক্টলি পরীক্ষায় ইউজ করব। জাস্ট কোন জায়গায় কোনটা মানে কোনটার মান কি সেটা তোমাকে একটু মাথায় রাখতে হবে, কোনটা দ্বারা কি মিন করে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা থেকে আমরা সৃজনশীল কনসেপ্ট আজকে বানাবো। আমরা অনেকগুলো কনসেপ্ট বানাবো শুধু এখান থেকেই।
তো এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু বলিও, তোমরা একটু কমেন্টে রিপ্লাই করিও, কারণ না হয় আমি বুঝতে পারবো না তোমরা বুঝছো কি বুঝো নাই। যদি আমাদের প্রবলেম হয় এখানে অবশ্যই বলবা, প্রয়োজনে রিপিট বলবা, তাহলে আমি আবার রিপিট করব, আর ক্লিয়ার হলে ক্লিয়ার বলে দিবা। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো। আমি আবারও বলতেছি, একটা কনসেপ্ট ক্লিয়ার না হলে আর আগানো যাবে না। যেমন আজকে এই ফর্মুলা শিখছি না, আজকে নতুন কোনো ফর্মুলা শিখবো না, এটা দিয়েই আমরা আজকে বাকি কনসেপ্টগুলো সারাই ফেলবো। মানে এক কথায় এটা দিয়ে আরো অনেক কিছু করা যায় সেটা আমরা দেখবো, এবং আমরা সৃজনশীল একটা কনসেপ্টও শিখবো। তো আশা করতেছি আমাদের এতটুকু কনসেপ্ট সবাই ক্লিয়ার। আর এই যে আমি ফিগারগুলো আঁকতেছি, আমি যেভাবে আঁকতেছি এই ফিগারগুলো তোমরা সেভাবে আঁকি রাখবা, না হয় ফিগারগুলো তোমরা বইতে পাবা না। আর ফিগারগুলো সারা আসলে এই জিনিসগুলো বোধগম্য না, এগুলা প্রপারলি বুঝতে হলে ফিগার সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হয়। তো আশা করতেছি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা এটা কাজ করি, আমরা এখান থেকে পুরো জিনিসটা মুছে ফেলি। মুছার পর আমরা শুধুমাত্র সেই মতবাদ, আমি শুধুমাত্র ফাইনাল ফর্মুলাটা রাখি। তাহলে আমরা এখান থেকে যদি আমরা বলি ভাইয়া, আমরা ফাইনাল যে ফর্মুলা সেই ফর্মুলাটাই আমরা রাখবো। ওকে, তাহলে আমরা যদি ফাইনাল ফর্মুলাটা রাখি, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি, এফ ইকুয়ালস টু হচ্ছে, তাহলে এটা খেয়াল করো, এফ এম ইকুয়ালস টু হচ্ছে কিউ বি বি সাইন থিটা। তাহলে আমরা এই কথাগুলো আমরা বলতে পারি। এবার আসি আমার এখানে কিছু বিশেষ ক্ষেত্র, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই বিশেষ ক্ষেত্র থেকে এমসিকিউতে খুব বেশি মারাত্মক লেভেলের প্রশ্ন হয়, মানে তোমরা এগুলো খুঁটিনাটি না পড়লে ঝামেলা। তাহলে আমাদের এগুলো একটু খুঁটিনাটি পড়তে হবে। এবার আমরা পড়বো বিশেষ ক্ষেত্র। বিশেষ ক্ষেত্র আমরা একটা একটা করে বিশেষ ক্ষেত্র পড়বো। ওকে, তাহলে আমাদের এক নাম্বার ক্ষেত্র, এক নাম্বার আমাদের বিশেষ ক্ষেত্র আমরা যদি পড়ি, তাহলে এক নাম্বারটা দেখো একটু ভালো করে। তাহলে আমরা দেখি, প্রথমত আমরা চুম্বক ক্ষেত্রটা আঁকি, ঠিক আছে? তাহলে আমরা একটা চুম্বক ক্ষেত্র আঁকলাম, একটা চুম্বক ক্ষেত্র আমরা আঁকলাম বি। ওকে, তো আমি ধরে নিলাম, আমরা তো এখানে আবার বলতে সবসময় কোন আধান নিব, ধনাত্মক আধান। তাহলে আমরা ধরে নিলাম প্রথমত হচ্ছে একটা ধনাত্মক আধান, ওই আধানটা সে চুম্বক ক্ষেত্র যেদিকে সেদিকেই গতিশীল, অথবা কোন একটা আধান সে চুম্বক ক্ষেত্র যেদিকে তার উল্টা দিকে গতিশীল। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ভাইয়া থিটা মানে কি, আমরা বলি থিটা মানে হচ্ছে ভাইয়া ভি এবং বি এই দুইটার মধ্যবর্তী কোণ, এটাকে আমরা বলি থিটা। তাহলে তোমরা একটু কমেন্টে বলো তো আমার এটা হচ্ছে প্রথম ক্ষেত্র আর এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র। প্রথম ক্ষেত্রে থিটার মান কত? প্রথম ক্ষেত্র মানে হচ্ছে চুম্বক ক্ষেত্র যেদিকে গতিশীল, আধানটাও সেদিকে গতিশীল। তাহলে দেখি তোমরা পারো কিনা জিনিসটা। প্রথম ক্ষেত্রে আমাদের একটু বলো থিটার মান কত, দ্বিতীয় ক্ষেত্রে থিটার মান কত? আমি একটু কমেন্টে দেখি, প্রথম ক্ষেত্রে বলো থিটার মান কত, দ্বিতীয় ক্ষেত্রে থিটার মান কত? প্রথম ক্ষেত্রে থিটার মান কত আর দ্বিতীয় ক্ষেত্রে থিটার মান কত? একটু জানাও, একটু জানাও প্রথম ক্ষেত্রে থিটার মান কত আর দ্বিতীয় ক্ষেত্রে থিটার মান কত? আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে প্রথম ক্ষেত্রে যে থিটা, এই থিটার মান আমরা বলতে পারতেছি প্রথম ক্ষেত্রে থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে প্রথম ক্ষেত্রে থিটার মান হচ্ছে 0 ডিগ্রি, আর দ্বিতীয় ক্ষেত্রে থিটার মান হচ্ছে 180 ডিগ্রি। আমি দুইটা একসাথে বোঝাচ্ছি একটাই কারণে, কারণ আমরা জানি হচ্ছে সাইন 0 তার মানও হচ্ছে 0, আবার সাইন 180 তার মানও কিন্তু 0, আর আমাদের এই ফর্মুলা কিন্তু সাইন আছে। তো আমরা যে জিনিসটা বলতে পারি, থিটার মান যদি কখনো 0 বা 180 ডিগ্রি হয়, এর মানে আমরা কি বলতে পারি, আমরা থিটার মান 0 অথবা 180, এর মানে আধানটা কোন বরাবর গতিশীল, চৌম্বক ক্ষেত্র যেদিকে তার দিকে অথবা তার বিপরীত দিকে, এক কথায় চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে, চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে একই দিকে বা বিপরীত দিকে। তাহলে চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে সে একই দিকেও যাইতে পারে, বিপরীত দিকে যেতে পারে, এইদিকে যাক আর এদিকে যাক, সে কিন্তু চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে আছে। তাহলে চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে যখন গতিশীল তখন থিটার মান 0 অথবা 180। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি ভাইয়া, Fm equals to QB B sin theta। তাহলে দেখো তো থিটার মান তোমার কত হবে, হয় 0 না হয় 180, দুই ক্ষেত্রে sin থিটার মান কত, 0। এর মানে আমরা এখান থেকে পেয়ে যাব Fm equals to 0। তাহলে আমরা কি একটা কথা বলতে পারি, যদি এই ধরনের কোন সিচুয়েশন সৃষ্টি হয় তাহলে আমরা বলতে পারি এই সিচুয়েশনের ক্ষেত্রে আমার চুম্বক বল
এম ইকুয়ালস টু কত 0। এর মানে এই আধান কোনো চৌম্বক বল অনুভব করতেছে না, এই আধানটা কোনো চৌম্বক বল অনুভব করতেছে না লরেন্জের সূত্র অনুযায়ী। তাহলে আমরা এভাবে বলতে পারি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল, দেখো সেই কিন্তু গতিশীল বাট চৌম্বক বল অনুভব করতেছে না। তাহলে চৌম্বক ক্ষেত্রের, কারণ থিটার মান 0 বা 180, চৌম্বক ক্ষেত্রের এই লাইনটা একটু লিখে রাখতে হবে তোমাদেরকে, মানে হচ্ছে তোমরা বাসা নোট ডাউন করার সময় एग्जांपलটা চিত্র সহ এঁকে দেন লিখে রাখবা। চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে, চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল, গতিশীল কোনো আধান, কোনো আধান, আধান চৌম্বক বল, চৌম্বক বল অনুভব করে না, চৌম্বক বল অনুভব করে না। এটা ডাইরেক্টলি এমসিকিউতে চলে আসতে পারে। তাহলে আমরা বললাম চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে, কেন আমরা সেটা ব্যাখ্যা দিয়ে দিছি। চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল কোনো আধান, সেই সমান্তরাল মানে হচ্ছে একই দিকে হইতে পারে, বিপরীত দিকে হইতে পারে। চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল আধান কোনো চৌম্বক বল অনুভব করে না। পরীক্ষায় হিবিজিবি ডেটা দিয়ে দিল, শেষ পর্যন্ত বলে দিল আধানটা চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে, ডাইরেক্ট সরাসরি আনসার হচ্ছে 0। একটি স্ক্রিনশট তুলে নাও, তাহলে স্ক্রিনশট তুলে নাও। তাহলে আমরা এখানে বলতে পারি বিশেষ ক্ষেত্র 1, এবং আমরা অনেকগুলো ক্ষেত্র পড়বো। এক নাম্বার হচ্ছে, তাহলে আমরা এখান থেকে ডিসিশন কি নিলাম, চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল আধান কোনো চৌম্বক বল অনুভব করে না, এটা হচ্ছে আমাদের ডিসিশন। এবার আসো ডিসিশন নাম্বার 2, আমরা যদি 2 নাম্বার ডিসিশনে যাই, 2 নাম্বার ডিসিশন আমরা একটু দেখি, আমরা আবার আরেকটা চিত্র আঁকি। তাহলে এবার আমাদের ডিসিশন নাম্বার 2, আমরা এবার 2 নাম্বার সিদ্ধান্ত পড়ি। 2 নাম্বার সিদ্ধান্ত হচ্ছে কি, দেখো 2 নাম্বার সিদ্ধান্ত যদি আমরা দেখি, 2 নাম্বার সিদ্ধান্ত হবে এরকম, আবার আগের মতো একটা চৌম্বক ক্ষেত্র নিলাম, আগের মতো একটা চৌম্বক ক্ষেত্র নিলাম বি। এবার আসো আমার যে আধানটা, আমার যে আধানটা, সেই আধান চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে গতিশীল। এর মানে থিটার মান কত ডিগ্রি ভাইয়া, থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। আর আমরা জানি sin 90 ডিগ্রির মান হচ্ছে কত 1। এবার একটু খেয়াল করো, আমরা বলতে পারি sin 90 ডিগ্রির মান 1 না, এবং এটাকে আমরা বলতে পারি আলটিমেটলি sin থিটা এর ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক কি না? কারণ sin থিটা এর ম্যাক্সিমাম ভ্যালু কত 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি fm ইকুয়ালস টু কি হয়, কিউ বি বি, sin থিটা জায়গায় কত আসবে 1, এর মানে এক কথায় কিউ বি বি আসবে। এবং এটাকে আমরা বলি চৌম্বক ক্ষেত্রের কোন ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে আমার সর্বোচ্চ মান। তাহলে আগেরটা ছিল সর্বনিম্ন মান 0, এর মানে সর্বনিম্ন প্রযুক্ত বল হচ্ছে 0, এর মানে কোনো বল প্রয়োগ করে না। আর সর্বোচ্চ যে পরিমাণ বল প্রয়োগ করে সেটা হচ্ছে এটা। অনেক সময় পরীক্ষায় তোমাকে থিটার মান বলে দিবে না, বলে দিবে কি, বলে দিবে আমাদের আমাদের গতিশীল আধানের উপর চৌম্বক ক্ষেত্র সর্বোচ্চ কত বল প্রয়োগ করে, এই সর্বোচ্চ মানে থিটার মান কত 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি চৌম্বক ক্ষেত্রে, চৌম্বক ক্ষেত্রের সাথে সাথে লম্বভাবে, লম্বভাবে গমনকারী, গমনকারী আধান, আধান সর্বোচ্চ চৌম্বক বল অনুভব করে, সর্বোচ্চ চৌম্বক বল, সর্বোচ্চ চৌম্বক বল অনুভব করে, সর্বোচ্চ চৌম্বক বল অনুভব করে। তাহলে আমরা এটা কি করে, সর্বোচ্চ চৌম্বক বল অনুভব করে। তাহলে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে গমনকারী আধান সর্বোচ্চ চৌম্বক বল অনুভব করে, সর্বোচ্চ চৌম্বক বল অনুভব করে। তাহলে আমরা বলতে পারি চৌম্বক ক্ষেত্রের সাথে যদি লম্বভাবে গমন করে, সেক্ষেত্রে সে সর্বোচ্চ আমাদের চুম্বক বল অনুভব করবে। এটা একটি স্ক্রিনশট তুলে নাও, এটা একটি স্ক্রিনশট তুলে নাও। আমার এটা হচ্ছে আমার 2 নাম্বার রিজন, আমার 2 নাম্বার বিশেষ ক্ষেত্র। তাহলে আমরা বলতে পারি লম্বভাবে হলে সর্বোচ্চ, আর কখনো সর্বোচ্চ বের করতে বললে থিটার মান 90। তাহলে অনেক সময় আমরা বলতে পারে কখন সর্বোচ্চ, থিটার মান 90 ডিগ্রি হলে। এটা হচ্ছে আমার কেস নাম্বার 2, 2 নাম্বার কেস। এবার আসি ভাই আমরা 3 নাম্বার কেস দেখি। 3 নাম্বার কেস, এবার 3 নাম্বার আমাদের থিটার কাজ শেষ। থিটা আমার যেগুলো হওয়া সম্ভব সেগুলো আমরা বলে দিয়েছি, এর বাইরে যেগুলো হবে সেগুলো আমাদের ম্যাক্সিমাম আর মিনিমামের মাঝামাঝি থাকবে। এবার আসি কখনো যদি আমার এবার কয়েকটা কাহিনী হতে পারে। আমার 3 নাম্বার কাহিনী, 3 নাম্বার কাহিনী কি, 3 নাম্বার কাহিনী হচ্ছে কিউ এর মান যদি 0 হয়, কিউ এর মান যদি 0 হয় তাহলে বলতো এফএম কত হবে, 0 হবে। এর মানে যদি কোনো একটা আধান
কোন একটা আধান গতিশীল থাকে কিন্তু তার কোনো আধান নাই, এর মানে চার্জহীন যদি কোন একটা আধান গতিশীল থাকে। ফর এক্সাম্পল পরীক্ষায় বললো একটি নিউট্রন এত বেগে এত টেসলা চৌম্বক ক্ষেত্রে আমার গমন করে, তার উপর প্রযুক্ত চৌম্বক বল কত? আনসার 0। কিন্তু যেহেতু নিউট্রন তার কিন্তু কোনো আধান নাই, তাহলে নিউট্রনের যেহেতু আধান নাই, তাহলে আমরা বলতে পারি আধান যদি না থাকে, ওই রকম কোন একটা আধান যদি আমার গতিশীল থাকে, তার আধানের কোনো মান নাই, সেটা হচ্ছে চার্জহীন, সেই গতিশীল থাকলে তার উপর কোনো চৌম্বক বল অনুভব হবে না, অর্থাৎ সে কোনো চৌম্বক বল অনুভব করবে না। 4 নাম্বার রিজন, b = 0 হলে f = কত হয়? 0 হয়। তুমি এখানে b = 0 বসো, f = 0। এর মানে আমাদের চৌম্বক আধানের মান যাই হোক না কেন, মানে যেহেতু 0 হলে তো হচ্ছে না, তাহলে 0 বাদে আর যাই হোক না কেন, সে যদি গতিশীল না থাকে, অর্থাৎ তার যদি বেগের মান 0 হয়, মানে কি সে গতিশীল না, স্থির, তাহলে স্থির আধানের উপর কোনো চৌম্বক বল অনুভূত হয় না। তাহলে আমরা বলতে পারি চৌম্বক ক্ষেত্রে যদি কোনো একটা আধান স্থির থাকে, সে যদি গতিশীল না থাকে, তাহলে তার উপর কোনো চৌম্বক বল প্রযুক্ত হবে না, অথবা সে কোনো চৌম্বক বল অনুভব করবে না। এবার 5 নাম্বার, b = যদি 0 হয়, fm = কত? 0। এর মানে তুমি যদি কোন একটা আধান, এবার আমি বললাম তার আধানের মানও আছে, সে গতিশীল, কিন্তু সে কোনো চৌম্বক ক্ষেত্রে গতিশীল নাই, চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে 0, এর মানে সে কোনো ক্ষেত্রে গতিশীল নাই, সে এমনি গতিশীল। এমনি গতিশীল আধানের উপর কেউ কোনো চৌম্বক বল প্রয়োগ করে না, কারণ এমনি গতিশীল হলে তার চারদিকে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, কিন্তু সে কোনো চৌম্বক বল অনুভব করবে না। সে তখনই চৌম্বক বল অনুভব করবে সে যখন একটা ক্ষেত্রের মধ্যে গতিশীল থাকবে। ওই কারণে হেডলাইন দেখো, চৌম্বক ক্ষেত্রে এবার একটা মান থাকবে, গতিশীল একটা মান থাকবে, আধানের উপর এমন আধানের একটা মান থাকবে, তখন যাইয়া বলতে পারবো চৌম্বক বল অনুভব করবে। তার ক্ষেত্রে আবার 0 বা 180 হলে চৌম্বক বল অনুভব করে না, 90 হলে চৌম্বক বল সর্বোচ্চ, অন্য সব ক্ষেত্রে যে কোনো মান আসতে পারে, সেটা ক্যালকুলেশন করে যা আসে তা। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো, ঠিক কিনা? এতটুকু বুঝছি কিনা একটু বলি। এতটুকু বুঝছি কিনা আমরা একটু বলি। এতটুকু বুঝছি সবাই? ওকে, যদি আমরা এতটুকু বুঝি, দেন আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, সামনের দিকে আগাই। এবার আসি, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখান থেকে দেখো তো, আমরা fm = যদি qbb sin θ পাই, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো v = কি হয় ভাইয়া? আমার এখানে v বের হবে fm / qb sin θ, ঠিক কিনা? এখন আসো এককে আসো, আমরা যদি চিন্তা করি, এই যে আমার fm, এই fm তার একক কি বলতো? আমার বলের একক হচ্ছে নিউটন, যেহেতু SI একক ব্যবহার করব, আগেই বলছিলাম এই সূত্রে SI একক ব্যবহার করতে হয়। এবার আসো q, আধানের একক কি? কুলম্ব। এবার আসি v মানে কি? আমাদের তার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে আমরা আর sin θ তো কোনো একক নাই, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে এককহীন, তাহলে আমরা এখান থেকে বলতে পারি, আগে আমরা চৌম্বক ক্ষেত্র b এর অনেকগুলো একক পাইছিলাম, এবং এখন একক পাচ্ছি কি? চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে নিউটন, উপরে নিউটন, নিচে হচ্ছে কুলম্ব মিটার সেকেন্ড ইনভার্স 1। এর মানে পরীক্ষা এটাও আসতে পারে, চৌম্বক ক্ষেত্রের একক কোনটি? এটাও আমার চৌম্বক ক্ষেত্র b এর একটা একক হইতে পারে। তাহলে আমাদের বলতে পারি এটাও আমার চৌম্বক ক্ষেত্র b এর একটা কি? একক। এবার একটা জিনিস খেয়াল করো, চৌম্বক ক্ষেত্র b এর যদি এটা একটা একক হয়, তাহলে এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এটা যদি আমার একক হয়, এবার আসি কুলম্ব পার সেকেন্ড, এটাকে আমরা আলটিমেটলি বলি অ্যাম্পিয়ার। কিভাবে অ্যাম্পিয়ার বলি মনে আছে? চলতরিতে পড়াইছিলাম I = Q / T। Q এর একক হচ্ছে কুলম্ব, সময়ের একক সেকেন্ড, আর তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। তাহলে কুলম্ব পার সেকেন্ড এটাকে আমরা কি বলতে পারি? অ্যাম্পিয়ার বলতে পারি। এটাও মুখস্থ রাখবা, কুলম্ব পার সেকেন্ড অ্যাম্পিয়ারের সমতুল্য। কুলম্ব পার সেকেন্ড যে কথা, অ্যাম্পিয়ারও সেম কথা। তাহলে আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি, নিউটন / কুলম্ব পার সেকেন্ড, এটাকে অ্যাম্পিয়ার বললে অ্যাম্পিয়ার মিটার বলা যায়। এবার যদি এক লাইনে লিখি, নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার, এটা হচ্ছে বি এর একক। তাহলে দেখো বি এর একক অনেকগুলো হইতে পারে, বি এর একক এটা হইতে পারে, বি এর একক এটা হইতে পারে, এইগুলো যেহেতু এসআই একক, আগেই বলছিলাম চৌম্বক ক্ষেত্র বি এর এসআই একক কি? টেসলা। তাহলে আমরা এই জিনিসটাকে টেসলা বলতে পারি।
তাহলে এটা যে কথা টেস্ট ল সেম কথা, কারণ টেস্ট ল এসআই একক, এটাও এসআই একক, তাহলে দুইটা আমার সমতুল্য। তাহলে আমরা এখান থেকে বলতে পারো চুম্বক ক্ষেত্রে আমরা আরো নতুন একটা একক পেয়ে গেলাম। এই এককগুলো পরীক্ষার জন্য তোমাকে মাথায় রাখতে হবে, এই এককগুলা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে বলো তো এই চুম্বক ক্ষেত্র জিনিসটা বুঝছো কিনা, মানে এখানে যে আমরা এককের কারসাজি করলাম এটা আমরা বুঝছি কিনা একটু কমেন্টে জানাই, এই জিনিসটা আমরা বুঝছি কিনা একটু কমেন্টে জানাই। এখন যেটা বললাম এটা আমরা বুঝছি কিনা, এককের কনসেপ্টটা আমরা বুঝছি কিনা, যে আমাদের চুম্বক ক্ষেত্র বিয়ের আরো একটা একক হতে পারে উপরে নিউটন, নিচে কুলম মিটার পার সেকেন্ড, অথবা নিচে এম্পিয়ার মিটার থাকতে পারে, কারণ কুলম পার সেকেন্ড তাকে আমরা বলি এম্পিয়ার। ওকে, কুলম পার সেকেন্ড যে কথা, এম্পিয়ারও সেম কথা। আমি একটু জিনিসগুলো ক্লিয়ার কাট বলার ট্রাই করতেছি, ওই কারণে আমার সাথে তোমার বইয়ের সিকোয়েন্স মিল পাবা না। তো তুমি আগে আমার লেকচার পড়বা, তারপর যে বই পড়বা, না হয় ভাই এলোমেলো করে ফেলবা। এবার আসি, তাহলে আমরা কি পাইলাম ভাইয়া, এতটুকু পাইলাম তাই না? হ্যাঁ, যদি এতটুকু পাই তাহলে আমরা এককটা জেনে গেলাম। আমি স্ক্রিনশট তুলতে না বললেও তোমরা একটু স্ক্রিনশট তুলে নিও, আমি সরে দাঁড়ালে তখন। তাহলে এবার আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কি ভাইয়া, এবার নতুন একটা কনসেপ্ট পড়বো, মানে হচ্ছে নতুন একটা সূত্র পড়বো, আমরা নতুন একটা বল পড়বো। এই বলটার নাম হচ্ছে লরেন্স বল। এই বলটার নাম কি? লরেন্স বল। এই বলটার নাম হচ্ছে লরেন্স বল। আমরা প্রথমে লরেন্স বলের ডেফিনেশনটা আমরা একটু লিখে দিই। লরেন্স বল কাকে বলে? এটা অনেক সময় পরীক্ষায় আসে। ক নম্বরে আসে লরেন্স বল কাকে বলে, খ নম্বরে আসে লরেন্স বল ব্যাখ্যা করো, তখন তোমাকে ডেফিনেশন দিয়ে আমাদের ব্যাখ্যাটা সহ বলে দিতে হবে। তাহলে আমরা যদি বলি আমাদের লরেন্স বল কাকে বলে, আমরা ডেফিনেশনটা লিখি। কোন স্থানে একই সাথে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র বিরাজমান থাকলে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র বিরাজমান থাকলে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র বিরাজমান থাকলে একটি গতিশীল চার্জের উপর যে লব্ধি বল সৃষ্টি হয়, বা প্রযুক্ত হয় তাকে লরেন্স বল বলে। এবার আসলে জিনিসটা কেমন, আমার কোন একটা নির্দিষ্ট জায়গায় এখানে তড়িৎ ক্ষেত্র উপস্থিত, এখানে আবার চুম্বক ক্ষেত্র উপস্থিত, মানে একই জায়গায় এট এ টাইম তড়িৎ ক্ষেত্র আছে, চুম্বক ক্ষেত্র আছে। তাহলে আমরা বলতে পারি এই তড়িৎ ক্ষেত্রের কারণে যেই বল প্রযুক্ত হবে তাকে আমরা বলি তড়িৎ বল Fe, আর চুম্বক ক্ষেত্রের কারণে যেই বল প্রযুক্ত হবে তাকে আমরা বলি চুম্বক বল Fm। এখন আমার কথা হচ্ছে আধান কিন্তু একই আধানের উপর এই বল প্রযুক্ত হয়, এই বল প্রযুক্ত হয়, দুইটা বল প্রযুক্ত হলে তাদের লব্ধি বের করতে হয় না। আর আমরা জানি দুই বা ততোধিক ভেক্টরের ভেক্টর যোগফলকে কি বলা হয়? লব্ধি বলা হয়। তাহলে আমরা বলতে পারি এই দুইটার যে লব্ধি না, অর্থাৎ এক কথায় তড়িৎ এবং চুম্বক মিলে লব্ধি যে বল করলো, মানে এক কথায় কোন একটা তড়িৎ ক্ষেত্র, সেখানে একটা আধান আছে, তার উপর তড়িৎ বল, কোন একটা চুম্বক ক্ষেত্র, তার উপর আধান আছে, চুম্বক বল। এবার তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র দুইটা এট এ টাইম আছে, ওইখানে যদি একটা আধান থাকে তার উপর তড়িৎ বল চুম্বক বল দুইটা একসাথে কাজ করবে, এই দুইটা মিলে লব্ধি যেটা তাকে আমরা বলি লরেন্স বল। এর মানে কি, তড়িৎ বল এবং চুম্বক বল দুইটা মিলে নতুন যে বল সৃষ্টি করলো তার নাম হচ্ছে লরেন্স বল। লরেন্স বলকে আমরা Fl দ্বারা প্রকাশ করি, মানে হচ্ছে লরেন্স সমান F তড়িৎ ক্ষেত্র তড়িৎ বল প্লাস চুম্বক বল। আমি তো ডাইরেক্ট যোগ করলে হবে না, যেহেতু ভেক্টর রাশি দিকটা বিবেচ্য, তাহলে ভেক্টর যোগফলটাকে আমরা বলতেছি কি? লরেন্স বল। তাহলে আমরা বলি Fl ভেক্টর ইকুয়ালস টু Fe, মানে কি তড়িৎ বল না, তড়িৎ বল F ইকুয়ালস টু আমরা জানি কি QE। এবার আসো Fm। এবার একটা জিনিস খেয়াল করে দেখি তো, আমরা Fm যদি বের করতে যাই, Fm ইকুয়ালস টু আমরা কি জানি? QB sin θ। একটা জিনিস খেয়াল করে দেখো তো, এখানে ভেক্টর রাশি কি কি আছে?
এখানে ভেক্টর রাশি আছে বি আর বি, তাহলে বি বি সাইন থিটা আমরা জানি হচ্ছে এখান থেকে যদি আমরা ভেক্টর রূপ বের করি তাহলে আমি আর ব্যাখ্যা করতেছি না, আমরা আগে থেকেই জানি এখান থেকে যদি ভেক্টর বের করতে হয় তাহলে আমরা কি করতে হবে, আমরা জানি আমাদের একক ভেক্টর সমান হচ্ছে কোন একটা ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান। তাহলে এফএম ভেক্টর ডিভাইড বাই এফএম ভেক্টরের মান, তাহলে আমরা বলতে পারি এফএম ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এফএম এর মান ইনটু একক ভেক্টর। এফএম এর মান কত, কিউ বি ভি sin থিটা ইনটু একক ভেক্টর। আর আমরা জানি ভি একটা ভেক্টর রাশি, বি একটা ভেক্টর রাশি, তাদের সাইন গুণনের সাথে একক ভেক্টর গুণ দিলে কোন গুণ পাই, ক্রস গুণন। তাহলে আমরা একসাথে লিখতে পারি কিউ ইনটু ভি ক্রস ভি, ভি ক্রস ভি। তাহলে আমরা বলতে পারি এই দুইটার ক্রস গুণন, এটাকে আমরা বলতে এফএম ভেক্টর। এর মানে আমরা এখান থেকে বলতে পারি এফএম ভেক্টরটাকে চাইলে এভাবে লেখা যায় কিউ তো স্কেলার রাশি ইনটু ভি ক্রস বি, অর্থাৎ ভি এবং বি এর যে ক্রস গুণন সেই ক্রস গুণন থেকে পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি এফ এল ভেক্টর যেটা আছে সেটা সমান কিউটা যদি কমন নিই তাহলে আমার থাকে কি, কিউ কমন নিলে ই ভেক্টর প্লাস ভি ক্রস ভি ভেক্টর। এটা আমাদের সাধারণত কোনো কাজে লাগে না, মানে হচ্ছে আমরা ম্যাথ করার সময় বা কোনো জায়গায় এই জিনিসটা লরেন্স বলের কনসেপ্টটা কোনো কাজে লাগে না, তবে এমসিকিউতে ম্যাক্সিমাম টাইম আসে, বিশেষ করে মেডিকেল প্রশ্নগুলো বা ভার্সিটি প্রশ্নগুলোতে নিচের কোনটি লরেন্স বল, তখন তোমাকে এই জিনিসটা ব্যাখ্যা করে দিতে হবে। তাহলে আমরা এফ এল ইকুয়ালস টু বললাম কিউ ইনটু ই ক্রস ভি, ই আমাদের ই প্লাস ভি ক্রস ভি, এটা হচ্ছে আমার কোন বল, লরেন্স বল। তাহলে লরেন্স বল হচ্ছে আর কিছুই না, তড়িৎ বল এবং চুম্বক ক্ষেত্র চুম্বক বল দুইটার সম্মিলিত বলটাকে আমরা বলতেছি লরেন্স বল। তড়িৎ বল চুম্বক বল দুইটার সম্মিলিত বলটাকে আমরা কোন বল বলতেছি, লরেন্স বল বলতেছি। তাহলে আমরা আশা করি এতটুকু বুঝতে পারছি। এবার আসো, যদি আমরা এতটুকু বুঝতে পারি তাহলে এতটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা, সবাই আমাকে বলো এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা আরেকটু সামনের দিকে আগাই। এবার আমরা তোমাদেরকে একটা জিনিস, একটা কনসেপ্ট পড়াইতে হবে, তাহলে সেই কনসেপ্ট একটু খেয়াল করে দেখি। আমরা একটা কনসেপ্ট পড়াবো, সেই কনসেপ্ট একটু খেয়াল করি। তাহলে সবাই একটু এদিকে যদি আমরা তাকাই তাহলে বুঝতে পারবো। সেটা হচ্ছে এবার আমরা অলরেডি এখান থেকে ফর্মুলা জেনে গেছি। ভাই কি ফর্মুলা জানলাম, আমাদের এফ এম ইকুয়ালস টু হচ্ছে কিউ ভি ভি সাইন থিটা। তো আমরা বলতেছি ভেক্টর আকারে লিখলে এফ এম ভেক্টরকে লেখা যায় কিউ ইনটু ভি ক্রস ভি লেখা যায়, কিউ ইনটু ভি ক্রস ভি লেখা যায়। তাহলে আমরা বলতে পারি এফ এম এর দিক কোন দিকে, ভি ক্রস ভি, এর মানে ডান হাতি স্ক্রু নিয়ম বের করবো, কারণ ক্রস গুণনের দিক কিভাবে বের করে, আমরা জানি ক্রস গুণনের দিক বের করে ডান হাতি স্ক্রু নিয়মে। কোন নিয়ম, ডান হাতি স্ক্রু। তাহলে আমরা বলতে পারি একটা ডান হাতি স্ক্রুকে ভি থেকে বি এর দিকে ঘুরালে যে দিকটা পাবে সেটা হচ্ছে এফ এর দিক। তাহলে আমরা একটা ওই আগের মতো 3 ডাইমেনশনাল ফিগার আঁকার ট্রাই করি। 3 ডাইমেনশনাল যদি ফিগার আঁকি ভাইয়া, আমাদের প্রত্যেক দিনের মতো আমরা সেম ফিগারই আঁকতেছি 3 ডাইমেনশনাল ফিগার। তাহলে দেখো আমরা বলবো এখানে কোন একটা আমার পজিটিভ আধান আছে, আবার বলতেছি আধানটা কিন্তু পজিটিভ। পজিটিভ আধান যদি থাকে তাহলে আমরা ধরে নিলাম আমার এই দিকে তার ভেগ, এই দিকে তার কি ভেগ, আর এই দিকে ধরে নিলাম তার চুম্বক ক্ষেত্র ভি। এখন আমাকে চুম্বক বল বের করতে হলে চুম্বক বলের দিক কোন দিকে হবে, যেহেতু ভি ক্রস ভি উল্টা না, কিন্তু মানে এটা হচ্ছে পরীক্ষা লব্ধ, ওই কারণে আমরা ভি থেকে আগে রাখছি। তাহলে এই ভি থেকে বি এর দিকে ঘুরলে, অর্থাৎ একটা ডানহাতি স্ক্রুকে যদি তুমি এভাবে ঘুরাও, সে কোন দিকে উঠবে, উপরের দিকে। এই উপরের দিকে হচ্ছে আমাদের এফ এম এর ডিরেকশন, এফ এম এর ডাইরেকশন। যদি এই আধানটাই আমাদের নেগেটিভ হইতো তখন আমি বলতাম ডাইরেকশনটা উপরে না হয়ে নিচের দিকে হইতো। অর্থাৎ ধনাত্মকের জন্য তুমি ডাইরেকশন যেটা পাবো, আমরা ডাইরেকশন শিখবো শুধুমাত্র ধনাত্মকের জন্য, ঋণাত্মকের জন্য ওই ধনাত্মক চিন্তা করলে যেটা পাইতাম তার ঠিক উল্টা দিকে আমরা অ্যাপ্লাই করলে তখন বুঝতে পারবা। আপাতত সেটুকু মাথায় রাখো, ভি থেকে বি এর দিকে ডানহাতি স্ক্রুকে যখন ঘুরাইলাম এভাবে ঘুরাও, কোন দিকে উঠবে, উপর দিকে। উপর দিকটা হচ্ছে বলের দিক, এর মানে তলের ঠিক লম্ব বরাবর। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, আমি যদি এবার তোমাকে প্রশ্ন করি
বি এবং এফ এম দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? মানে হচ্ছে আমাদের আধানটা যেদিকে গতিশীল আর চুম্বক বলের মানটা যত, চুম্বক বলের যেদিকে প্রযুক্ত হয়, তাহলে আধানের সাথে আধানের গতির সাথে কত ডিগ্রি কোণে চুম্বক বল কার্যরত থাকে বলো তো? এমসিকিউ ভাবে আসতে পারে, এই লাইন জীবনও তোমার বইতে পাবা না, বাট এখান থেকে প্রশ্ন হইতে পারে। তাহলে আমরা বলতে পারি এই দুটো যদি একই তলে, তাহলে বি এবং বি একই তলে যে কোনো অ্যাঙ্গেল হইতে পারে, থিটার মান যে কোনো কিছু হইতে পারে, বাট এরা একই তলে যেহেতু এফটা তার লম্ব দিকে, এর মানে এফটা আমার দুইটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এর মানে আমরা বলতে পারি কোন একটা ক্ষেত্র, কোন একটা চৌম্বক ক্ষেত্র যদি বি থাকে না, ওই চৌম্বক ক্ষেত্রে ঠিক লম্বভাবে, চৌম্বক ক্ষেত্রে ঠিক লম্বভাবে আধানটা কি হয়? আমাদের আধানটা একটা বল অনুভব করে। তাহলে চৌম্বক ক্ষেত্রে ঠিক লম্বভাবে, আবার আধানটা যেদিকে গতিশীল তারও ঠিক লম্বভাবে, চৌম্বক ক্ষেত্রের লম্বভাবে এবং আধানটা যেদিকে গতিশীল তারও ঠিক লম্বভাবে আমার কি অনুভব করে? একটা আমাদের বল অনুভব করে। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এমসিকিউর জন্য মুখস্থ করতে হবে। এবার আসো এই জিনিসটা আমরা বোঝার জন্য আমরা একটা রুলস পড়ি, যেটাকে আমরা বলি ডান হাতি সূত্র। এই ডান হাতি সূত্র আমরা আজকে বলতেছি, কালকে আমাদের সূত্রটা চেঞ্জ হয়ে আরো অনেকগুলো নাম হবে। ডান হাতি সূত্র আজকের জন্য শুধু ডান হাতি সূত্র। কালকে যখন আমি শুরু করবো মানে নেক্সট ক্লাসে, তখন এই ডান হাতি সূত্রটাকে আমি প্লেমিং এর ডান হস্ত বলবো, প্লেমিং এর বাম হস্তও বলবো, সেটা আমরা আজকে মাথায় আনবো না। আমরা আজকে রাখবো শুধু ডান হাতি সূত্র। ডান হাতি সূত্র মানে কোন হাত? ডান হাত। আমার ডান হাতটাকে এরকম করলে যেটা দেখতেছি না সেটা আমরা এখন আঁকবো। আমি আমার ডান হাতটা আঁকতেছি, দেখো অঙ্কনে দুর্বল কিছু মনে করিও না। অর্থাৎ আমার ডান হাতটা এভাবে রাখলে যেরকম সেরকম আমি আঁকতেছি, মানে তুমি ইমাজিন করে নাও আমি হাতটাকে এভাবে রাখছি। তাহলে হাতটাকে যদি এভাবে রাখি তাহলে একটু খেয়াল করো কি বলা হয়। এই যে আমার ডান হাত, এই ডান হাতের এইদিকে আমরা রাখবো চুম্বক ক্ষেত্র বি, আমার বৃদ্ধাঙ্গুলি বরাবর আমি রাখবো ব্যাক বি। তাহলে এখানে আমি যদি কোন একটা ধনাত্মক আধান রাখি, এই আধানটা আমার হাতের তালুর লম্ব বরাবর একটা বল অনুভব করবে। তাহলে আমরা আবার বলতেছি আমার ডান হাত, অবশ্যই ডান হাত নেব। এই ডান হাতে কি করতেছি দেখো, মনে রাখবা কিভাবে, ডান হাতি সূত্র, ভ্যালোসিটি বি এদিকে, চৌম্বক ক্ষেত্র বি হচ্ছে এদিকে, তাহলে বলটা তার লম্ব দিকে। মনে রাখার সুবিধার্থে ডান হাত নিলা। আচ্ছা এই দুই আঙ্গুলে এখানে একটা দাগ টানো তো। এই এবার তুমি এভাবে চিন্তা করলে, মানে আমি মনে রাখার টেকনিক বলতেছি, এভাবে চিন্তা করলে এটা কি বি এর মতো মনে হয় না? হ্যাঁ বি এর মতো মনে হয় তো, হয়। তাহলে আমি এই বরাবর রাখবো বি। আচ্ছা এটাকে কি ভি এর মতো মনে হয় না? ভি, ভিক্টোরি, ভি। তাহলে আমরা এইদিকে রাখবো ভ্যালোসিটি ভি। তাহলে বৃদ্ধাঙ্গুলি বরাবর ভ্যালোসিটি ভি, এই বরাবর চুম্বক ক্ষেত্র বি, মনে রাখার জন্য। আর আমি যদি বলি আমি ধৈর্য তোমার একটা থাপ্পড় মারবো, না তোমারে মারতেছি না, আমি আমারই মারলাম। এই যে আমারে আমি থাপ্পড় মারলাম, তাহলে বলো তো আমি মুখের উপর একটা বল প্রয়োগ করছি না? এই বলটা কোন দিকে? এই দেখো হাতের তালু দিয়ে যখন মারতেছি, তালু থেকে বাইরের দিকে না, এই তালু দিয়ে মারতেছি, মানে এই দিকে ভিতরে। তাহলে আমরা বলতে পারি এই তলের লম্ব দিকে। তাহলে আমরা বলতে পারি এই বৃদ্ধাঙ্গুলি বরাবর ভ্যালোসিটি বি রাখলে, অন্যান্য আঙ্গুল বরাবর চুম্বক ক্ষেত্র বি রাখলে, মানে হাতটাকে সোজা রাখতে হবে, বাঁকা রাখতে পারবে না। তাহলে তালু বরাবর উপরের দিকে একটা ধনাত্মক চার্জের জন্য প্রযুক্ত বলটা আমাদের বলটা উপরের দিকে প্রযুক্ত হয়। তাহলে এখান থেকে তুমি সিম্পল বলতে পারো, এই যে দেখো বি থেকে এটা দিয়ে গমন করলে অটোমেটিক আমরা এদিকে দিক পাই, মানে এটা যে কথা এটাও সেম কথা। তবে আমরা তো এভাবে এঁকে এঁকে দেখবো না, আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করার জন্য আমাদের হাত থাকতে কোনো কথা নাই, হাত ছাড়া কোনো উপায় নাই। আমরা আমাদের ডান হাত যেটা আছে ওই ডান হাত দিয়ে ডান হাতি সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমি আবার বলতেছি, মনে রাখবা বৃদ্ধাঙ্গুলি বরাবর ভ্যালোসিটি, এই বরাবর বি চুম্বক ক্ষেত্র, এই বরাবর বল প্রয়োগ করেছি, মানে তলের লম্ব বরাবর এফ। তাহলে আমরা এখান থেকে জেনে যাব। আর এটা কোন আধানের জন্য? ধনাত্মক আধানের জন্য। কোন আধান? ধনাত্মক আধান। এইভাবে আমরা দিক নির্ণয় করতে পারবো। তাহলে এতটুকু বুঝছি কিনা? এবার আমরা একটা অ্যাপ্লিকেশন পড়াবো, এতটুকু বুঝছি কিনা? হ্যাঁ বাম হাত আমাদের নেক্সট দিন আসবে, আজকে বাম হাত আসবে না, আজকে ডান হাত।
আজকে অনলি ডান হাত, আজকে অনলি ডান হাত, বাম হাত আসবে না। সামনে আমরা বাম হাতও নিয়ে আসবো। বাম হাতটা আমার না, ফ্লেমিং এর। ফ্লেমিং এর ডান হাত, ফ্লেমিং এর বাম হাত। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলি অনলি ডান হাতি সূত্র, কোনো ফ্লেমিং না, কিন্তু ফ্লেমিং এরটা আরেক রকম। তো আমরা ফ্লেমিং এরটা নেক্সট দিন দেখাবো। তো সেটার জন্য ওই খুব সুন্দর করে হাতটা আঁকতে হবে। তো ওই সেক্ষেত্রে আমার হাতটাকে এভাবে করে হাতের ছবি তুলে আঁকতে হবে। আগামী ক্লাসের আগে এঁকে রাখবো, ইনস্ট্যান্ট আঁকতে আঁকতে অনেক টাইম লাগবে। এবার আসি একটা প্রশ্ন, এটার আনসার, এই প্রশ্ন তুমি সৃজনশীলে খুব বেশি ইম্পর্টেন্ট, বাট তুমি তোমার বইতে থিওরিতে এই প্রবলেম পাবা না, এটা পাবা না, এবং আমি না পড়ালে তুমি পারবাও না। তো আমরা একটু দেখি, একটু খেয়াল করো। আমরা বলি চুম্বক ক্ষেত্রের, একটু ভালো করে খেয়াল করো, চুম্বক ক্ষেত্রের লম্বভাবে গতিশীল, লম্বভাবে গতিশীল গতিশীল আধানের গতিপথ কেমন হবে? গতিপথ কেমন হবে? আমি যদি আনসারে বলে দিই, আনসারটা হচ্ছে বৃত্তাকার হবে। আমি ব্যাখ্যা করব কেন বৃত্তাকার। বৃত্তাকার হবে। এবার এটার পর এবার বলবে ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ নির্ণয় করো। ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ নির্ণয় করো। ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ নির্ণয় করো, এর মানে r ইকুয়ালস টু হোয়াট? তো সবাই একটু আমরা ভালোভাবে খেয়াল করব, আমাদের এই টপিকসটা বুঝতে হবে খুব ভালো করে। হ্যাঁ, আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তো আমার যেহেতু চৌম্বক ক্ষেত্র, আমি যে কোনো একটা চৌম্বক ক্ষেত্র নিচ্ছি। হ্যাঁ, আমি ধরে নিলাম আমি যে চৌম্বক ক্ষেত্রটা নিচ্ছি, আমি যে চৌম্বক ক্ষেত্রটা এখানে নিচ্ছি, সেই ক্ষেত্রটা হচ্ছে ক্রস। সেই ক্ষেত্রটা কেমন? ক্রস। তো ক্রস মানে আশা করি তোমরা বুঝতেই পারতেছো, ক্রস মানে হচ্ছে এই তলের লম্ব বরাবর ভিতরের দিকে। মানে আমার বোর্ডটাকে যদি আমরা একটা প্লেন ধরি, প্লেন বা তল ধরি, তাহলে তার লম্ব বরাবর ভিতরের দিকে কার দিক? চুম্বক ক্ষেত্র বি এর দিক। চুম্বক ক্ষেত্র বি এর দিক, তাহলে ক্রস। তাহলে আমরা ইচ্ছা মতো ক্রস দিব, মানে আমি একটা ক্ষেত্র নিয়ে নিলাম, আমার সুবিধার্থে আমরা এভাবে নিলাম। এবার এর মানে চুম্বক ক্ষেত্র বি যেটা আছে সেটা হচ্ছে তলের লম্ব বরাবর কোন দিকে? ভিতরের দিকে। তাহলে আমার এই যে হাতের কোন বরাবর চুম্বক ক্ষেত্র? এই বরাবর। তাহলে এটা কি করব? ভিতরের দিকে দিব, তাই না? তাহলে ভিতরের দিকে, হ্যাঁ ভিতরের দিকে। এবার আসো তোমার কোন একটা আধান, আমাদের যে কোনো মুহূর্তে আমাদের যে কোনো একটা আধান, কেমন আধান? ধনাত্মক আধান। আমরা ধনাত্মক আধানের জন্য করতেছি শুধুমাত্র, ঋণাত্মক আধানের জন্য করা যাবে, আমরা শুধু ধনাত্মকের জন্য করতেছি। কোন একটা মনে করো ধনাত্মক আধান এখানে আছে। এই আধানটা এই দিকে গতিশীল। কোন দিকে গতিশীল? এই দিকে গতিশীল, মানে এটা তার বেগ না? তাহলে বলো তো, এই আধানটা যদি এদিকে গতিশীল হয়, আমার চুম্বক ক্ষেত্র ভিতরের দিকে, ওই দিকে আমি আঙ্গুলগুলো দিলাম, আর যে দিকে তার ব্যাগের দিকে বৃদ্ধাঙ্গুলি দিলে, এই চিন্তা করো, ভিতরের দিকে আর ব্যাগের দিকে এটা, তাহলে চুম্বক বল কোন বরাবর? ভিতর বরাবর না? তাহলে আমরা বলবো আমাদের ভিতরের দিকে একটা চুম্বক বল অনুভূত হবে। তাহলে ভিতর বরাবর, তাহলে আমার এই দিকে একটা চুম্বক বল অনুভব করবে এফ। এবার আসো, তাহলে আমার এই এফটাকে এদিকে টানবে, আর তার ব্যাগের কারণে সে এদিকে যেতে চাবে। তাহলে এই ব্যাগের কারণে সে এদিকে একটা বল অনুভব করবে, আর চুম্বক বলের কারণে এদিকে একটা বল অনুভব করবে। আমরা জানি একটা বল যদি এদিকে F1 কাজ করে, একটা বল যদি F2 কাজ করে, সে মাঝামাঝি কোন একদিকে লব্ধি বরাবর চলে যায়। এখানে ঠিক সেম কাহিনী হবে, সে তাদের মাঝামাঝি কোন একদিকে, মনে করে এখানে চলে, সে এখানে আসলো। যখন সে এখানে আসলো, তাহলে তার ব্যাগের দিক কোন বরাবর? সোজা হিসাব ভাইয়া, সে যেদিকে গতিশীল তার ব্যাগের দিক হচ্ছে সেই বরাবর, এটা হচ্ছে তার ব্যাগের দিক। তাহলে সেই বরাবর যদি তার ব্যাগের দিক হয়, বৃত্তাঙ্গুলি দিলাম, চুম্বক ক্ষেত্র ভিতরের দিকে, এই যে এইদিকে কি হবে? এইদিকে কি হবে? বল। তাহলে আমরা বলতে পারি এই বরাবর একটা বল অনুভব করবে। এবার আমরা আবার বলতে পারি, যেহেতু আমার এইদিকে তার ব্যাগ, এইদিকে একটা বল অনুভব করবে,
এইদিকে একটা বল আছে, দুইটা মিলে লব্ধি বরাবর সে এদিকে যাবে, সে মনে করে এখানে গেল। এখানে যাওয়ার পর আমরা বলতে পারি তার ব্যাগের ডিরেকশন হচ্ছে এই বরাবর, সেই দিকে গতিশীল হতে চাচ্ছে, আর আবার আগের মতো এদিকে একটা বল পাচ্ছে, তাহলে এদিকে সে একটা বল পাচ্ছে F, দুইটার লব্ধি বরাবর সে এদিকে চলে যাচ্ছে, এখানে গেল। এখানে গেলে আমরা দেখলাম তার ব্যাগের দিকটা হচ্ছে এই বরাবর। এখন আবার দেখবো এই ধরো যদি ব্যাগের দিক বি, তার বরাবর আমি বিদ্যাঙ্গুলি দিলাম, অন্য আঙ্গুলগুলো ভিতরের দিকে মানে চৌম্বক ক্ষেত্রের দিকে, তাহলে এই বরাবর বল অনুভব করবে, তাহলে এই বরাবর বল অনুভব করলে বলটা হচ্ছে আমার F। এবার তাহলে সে লব্ধি বরাবর আমরা বুঝতে পারতেছি এই দিকে গমন করবে। এই দিকে গমন করলে আমরা আবার বলতে পারি তার ব্যাগের দিক হচ্ছে ভাইয়া নিচের দিকে এই বরাবর, তাহলে এই বরাবর বিদ্যাঙ্গুলি দিচ্ছি, ভিতরের দিকে অন্য আঙ্গুল দিচ্ছি, তাহলে আমাদের এই বরাবর সে একটা বল অনুভব করবে, তাহলে আমরা বলতে পারি এই বরাবর সে একটা বল অনুভব করলো F। তাহলে তাদের লব্ধি কোন দিকে ভাই, তাদের লব্ধি আমার এই বরাবর সে গমন করে সে এখানে আসলো। এই বরাবর সে গমন করে যখন এখানে আসলো, তাহলে আমরা বলতে পারি এই দিকে হচ্ছে তার ব্যাগের দিক। এবার ব্যাগের দিক যদি এই বরাবর হয়, এই বরাবর বৃত্তাঙ্গুল, এইদিকে অন্য আঙ্গুল, তাহলে এই বরাবর সে একটা বল অনুভব করবে, সেই বলটা হচ্ছে এই বরাবর F। তাহলে আমরা বলতে পারি এই দুইটার লব্ধি বরাবর সে আমার আবার এইদিকে গমন করবে। এইদিকে গমন করলে এখানে আমরা যাই আবার জিজ্ঞেস করব তার ব্যাগের দিক কোন বরাবর, ভাই তার ব্যাগের দিক হচ্ছে এই বরাবর, আর আমাদের ব্যাগের দিক যদি এই বরাবর হয়, তাহলে এই বরাবর ব্যাগের দিক, এই বরাবর কি চুম্বক বলের দিক, তাহলে চুম্বক বল এইদিকে আমাদের F, তাহলে সে কোন দিকে গমন করবে, সে লব্ধি বরাবর গমন করে এখানে চলে গেল। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমরা তো কয়েকটা পয়েন্ট দেখাইছি, এরকম প্রত্যেকটা বিন্দু যদি এভাবে আসে, আলটিমেটলি তার গতিপথটা এক্স্যাক্টলি এরকম বৃত্তাকার হবে। এক্স্যাক্টলি কি হবে, বৃত্তাকার। যদি আমাদের তাহলে অন্তত বুঝাতে পারতেছি তো সে এভাবে বৃত্তাকারে গমন করতেছে, এভাবে বৃত্তাকারে গমন করতেছে। যদি আমরা প্রপারলি আঁকি তাহলে আমরা বলতে পারি সে এইভাবে কি বৃত্তাকারে গমন করতেছে। এতটুকু আমরা বুঝছি কিনা যে আমাদের চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে কোন একটা আধান এই বরাবর গতিশীল, সে এই বরাবর গতিশীল হতে চাইলেও তার উপর একটা চৌম্বক বল প্রযুক্ত হবে এইদিকে, দুইটার লব্ধি বরাবর সে এদিকে যাবে। এদিকে যেতে চাইলে তাও মানে প্রত্যেকটা পয়েন্টে তো সে একটা চৌম্বক বল অনুভব করতেছে, এভাবে আমাদের সে আলটিমেটলি বৃত্তাকার পথে গমন করবে। তাহলে আমরা বলতে পারি চৌম্বক ক্ষেত্রের লম্ব হবে, দেখো চৌম্বক ক্ষেত্রের ভিতরের দিকে সে গমন করছে, কিন্তু চৌম্বক ক্ষেত্রের ভিতরে সে গমন করছে এভাবে তল বরাবর, তাহলে আমাদের লম্বভাবে গমন করছে। কিন্তু চৌম্বক ক্ষেত্রের লম্বভাবে গতিশীল আধানের গতিপথটা কেমন, গতিপথটা হচ্ছে বৃত্তাকার। গতিপথটা কেমন, বৃত্তাকার। এই যে গতিপথটা বৃত্তাকার, এখন প্রশ্ন হলো এই বৃত্তাকার গতিপথের ব্যাসার্ধ কত, এই বৃত্তাকার গতিপথের ব্যাসার্ধ কত। এখানে আমাদের যে অ্যাপগুলা, একটা জিনিস লক্ষ্য করলে তুমি দেখবা প্রপারলি যদি চিত্র আঁকতাম তাহলে প্রত্যেকটা বল কিন্তু কেন্দ্র বরাবর কাজ করতো। কোন বরাবর, কেন্দ্র বরাবর। তাহলে আমরা বলতে পারি কোন একটা আমাদের এই যে বৃত্তাকার পথে ভ্রমণ করে, আমি ধরে নিলাম এই বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ, এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ আমি ধরে নিলাম R। যে আধানটা গতিশীল ওই আধানের একটা ভর আছে, ভরটাকে আমি ধরে নিলাম M। তাহলে তার বাইরের দিকে একটা কেন্দ্র বিমুখী বল প্রযুক্ত হয় mv²/r। তার কেন্দ্রের দিকে যে বলটা প্রযুক্ত হয় সেটা হচ্ছে চুম্বক বল, এটাকে আমি নাম দিলাম মনে করো M, কেন্দ্র বিমুখী বলটাকে। আর চুম্বক বল কোন বরাবর, কেন্দ্র বরাবর। এবার চুম্বক বল, এটা কোন চুম্বক বল, দেখো গতিশীল আধানের উপর চুম্বক বল। যেহেতু গতিশীল আধানের উপর চুম্বক বল, তাহলে আমরা বলতে পারি এটা কিন্তু বৃত্তাকার পথে গমন করতেছে। আর নিউটনীয় বলবিদ্যা ফার্স্ট ইয়ারের কোন একটা বস্তু বৃত্তাকার পথে গমনের শর্ত কি, তার কেন্দ্রমুখী বল সমান কেন্দ্র বিমুখী বল। তাহলে কেন্দ্রমুখী কি হবে, কিউ ভি ভি সাইন থিটা ইকুয়ালস টু mv²/r। এবার আসো থিটার মান কত ডিগ্রি, থিটা মানে কার কার কোণ, ভি এবং বি এর কোণ। দেখো সে এই তলে গতিশীল, আর চুম্বক ক্ষেত্র ভিতরের দিকে, চুম্বক ক্ষেত্র ভিতরের দিকে সে আমার এইদিকে গতিশীল। দেখো এই পয়েন্টে দুইটার মধ্যবর্তী কোণ কত, 90, এই পয়েন্টে 90, এই পয়েন্টে 90, কারণ এটা সবসময় ভিতরের দিকে আর এই কিন্তু আমরা এভাবে গমন করতেছে, যেভাবে হোক না কেন সবসময় 90। এর মানে আমরা এখানে থিটার মান ইউজ করব হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে sin 90 ডিগ্রির মান কত, 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ভাইয়া কিউ ভি ভি ইকুয়ালস টু mv²/r। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি, এখান থেকে আমরা
আমাদের এখানে দেখো ভি ভি চলে যাবে, ভি যেহেতু দুইটা আছে তাহলে বলতে পারি কিউ বি ইকুয়ালস টু এম ভি ডিভাইডেড বাই আর। এখান থেকে বলতে পারি আর ইকুয়ালস টু হচ্ছে এম ভি ডিভাইডেড বাই কিউ বি। এখানে একটা জিনিস খেয়াল করো, এই আর এর মান আমাকে বের করতে হবে, তোমাকে এই আর বের করতে বলে, যেহেতু তোমার বইতে এই ক্যালকুলেশনটা নাই তোমাদের বইতে, ওই কারণে পরীক্ষায় যখন এটা আসবে, এটা সৃজনশীলে আসে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা কনসেপ্ট, যখন আসবে তোমাকে এখান থেকে স্টার্ট করতে হবে। এখানে দেখো এম আধানটার ভর দেওয়া থাকবে, যদি বলা হয় ইলেকট্রন তুমি মুখস্থ জানো, প্রোটন মুখস্থ জানো, ব্যাগ দেওয়া থাকবে, ইলেকট্রন প্রোটন বলে দিলে আধানের মান জানি, আর বিটা আমার দেওয়া থাকবে, আর এর মান বের করে ফেলা যাবে। তাহলে আমরা বলতে পারি কোন একটা আধান যখন চৌম্বক ক্ষেত্রে গতিশীল তখন সে বৃত্তাকার পথে গমন করে, তবে চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে গতিশীল হলে। কোন একটা আধান যখন চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে গতিশীল তখন সে বৃত্তাকার পথে গমন করে, এবং বৃত্তাকার পথে গমনের শর্ত হচ্ছে কেন্দ্রমুখী বল সমান কেন্দ্র বিমুখী বল। এখানে কেন্দ্রমুখী বলের যোগান দেয় কে? চুম্বক বল। আর কেন্দ্র বিমুখী বল তো অটোমেটিক সৃষ্টি হয়, সেটা আমরা জানি mv স্কয়ার বাই আর। এই দুইটা যখন সমান তখন সে বৃত্তাকার পথে গমন করতে পারবে, যেহেতু বৃত্তাকার পথে সে গমন করে ওই কারণে দুইটাকে সমান ধরলাম। এখানে আমার চুম্বক ক্ষেত্র ভিতরের দিকে আর বিটা সবসময় তল বরাবর, এই তলের সাথে তার তলের ভিতরের দিকে মধ্য দিক কোণ কত? 90, ওই কারণে থিটার মান অলওয়েজ 90। এখান থেকে ভি ভি কাটাকাটি যাবে কারণ দুইটাই সেম ভি। এই বিটা হচ্ছে ব্যাগ আর এখানকার বিটা হচ্ছে ব্যাগ। কোন ব্যাগ? আধানের ব্যাগ। তাহলে আমাদের আধানটা যে ব্যাগে গমন করে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কিউ বি ইকুয়ালস টু এম ভি বাই আর, আর এর মান বের করলাম এম ভি ডিভাইড বাই কিউ ভি। তাহলে বলো এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এতটুকুর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা এট এ টাইম হোমওয়ার্ক দিয়ে দিই। তোমাদের হোমওয়ার্ক হবে হচ্ছে, আমরা এইচডব্লিউ দিয়ে দিই। এইচডব্লিউ হচ্ছে তপন স্যারের বইয়ের গাণিতিক উদাহরণ 4.1 4.15 আর এটা হচ্ছে 4.16 4.1 4.15 4.16 তপন স্যারের বইয়ের 4.1 4.15 4.16 4.1 4.15 সবই পারবা, সবগুলোই আসলে ট্রাই করলে পারা যাবে, আশা করি কোনো সমস্যা হবে না। তো তোমরা তিনটাই সলভ করে নিবা। ওইখানে একটা ম্যাথ হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের বইটের ম্যাথ, এটা হচ্ছে 4.16 টা, আশা করি পারবে, না পারলে আমাকে বলে আমি নেক্সট ক্লাসে করে দিব। তাহলে এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা বলো, না হয় আমি ক্লোজ করে দিব। এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা, তন্ময় বলতে চিত্রটা আবার বুঝে দেওয়ার জন্য, হ্যাঁ চিত্রটা আমি বুঝে দিব। আচ্ছা চিত্রটা আমি বুঝে দিচ্ছি, ওকে চিত্রটা আমি আবার বুঝে দিচ্ছি। আচ্ছা আগে আমাকে বলো যে ক্যালকুলেশনটা বুঝছো কিনা, তাহলে আমি বড় করে আবার চিত্রটা এঁকে দিই। আচ্ছা আঁকা লাগবে না, আমি বলি। দেখো এই ক্রস মানে হচ্ছে ক্রস আর ডট দিয়ে আমি কার দিক বুঝি? চৌম্বক ক্ষেত্রের দিক বুঝি। আমরা বলছিলাম গত ক্লাসে ডট মানে হচ্ছে তলের লম্ব বরাবর বের হয়ে আসবে, ক্রস মানে হচ্ছে তলের লম্ব বরাবর ভিতরের দিকে ঢুকবে। তাহলে এখানে তলের লম্ব বরাবর ভিতরের দিকে কার দিক? চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে তলের লম্ব বরাবর ভিতরের দিকে। কোন একটা আধান সে যে কোনো মুহূর্তে যে কোনো দিকে গতিশীল, তাহলে আমি ধরে নিলাম শুরুতে সে এদিকে গতিশীল। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা এই আঙ্গুলগুলোর কথাই বলছিলাম, আমরা বলছিলাম চৌম্বক ক্ষেত্র যেদিকে সেদিকে এই আঙ্গুলগুলো দিব, আধানের বেগ যেদিকে সেদিকে বৃদ্ধাঙ্গুলি দিব। তাহলে এই তলের লম্ব বরাবর কে কাজ করবে? আমাদের চুম্বক বল কাজ করবে। তাহলে দেখো এই আঙ্গুলগুলো এখন কোন বরাবর দিব? সবসময় বোর্ডের ভিতরের দিকে, কারণ ক্রস মান হচ্ছে তলের লম্ব বরাবর ভিতরের দিকে ঢুকতেছে। তাহলে তলের লম্ব বরাবর ভিতরের দিকে দিলাম, ব্যাগ কোন দিকে? এই দিকে। যখন ব্যাগ এদিকে তাহলে আমার তার লম্ব বরাবর এদিকে কি কাজ করতেছে? বল কাজ করতেছে। তাহলে সে যেহেতু আমার এদিকে গতিশীল, কোন একটা আধান যেদিকে গতিশীল সেদিকে সে একটা নিশ্চয় বল অনুভব করে। সেই যে আমি কোন একটা বস্তু যেদিকে গতিশীল সেদিকে একটা বল আছে না? অবশ্যই আছে। তাহলে এইদিকে একটা বল, এর মানে সে সবসময় জড়তার কারণে এদিকে যেতে চায়, আর এই চুম্বক বল তার উপর এদিকে কাজ করতেছে। তাহলে দুইটা বল যখন কাজ করবে সামান্তরিক সূত্র অনুযায়ী সে আমার কোনোটার দিক দিয়ে না যাইয়া তাদের মানের উপর নির্ভর করে মাঝামাঝি কোথাও দিক দিয়ে যায়। তাহলে আমার সে এদিকেও গেল না এদিকেও গেল না, তাদের মাঝামাঝি কোনো দিকে গমন করলো। মনে করো আমি এখানে তো প্রত্যেকটা বিন্দু আলাদা আলাদা করে কাউন্ট করতে হয়, আমি তো আর এতগুলো বিন্দু কাউন্ট করা সম্ভব না, আমি কয়েকটা করলাম, ধরে নিলাম। এরপরে সে এখানে আসলো, তাহলে সে কোন দিকে গমন করতেছে? এই দিকে। সে যদি এদিকে গমন করতেছে তার গমনের দিকটা এই বরাবর,
আর চুম্বক ক্ষেত্র তো আগের মতো ভিতরের দিকে আছে, ভিতরের দিকে বৃদ্ধাঙ্গুলি দিব হচ্ছে তার দিকে। তাহলে বলটা কোন বরাবর বলো তো, এই যে তালুর লম্ব বরাবর। তাহলে তালুর লম্ব এই বরাবর বল প্রয়োগ করে, তাহলে এই বরাবর একটা বল আছে, এই বরাবর একটা ব্যাগ আছে। তাহলে ব্যাগ যেহেতু আছে এই বরাবর সে একটা জড়তার কারণে যেতে চাইবে, আর এই বরাবর একটা বল পাবে, দুইটার লব্ধি বরাবর সে এইদিকে গমন করলো। সে এই পয়েন্টে আসলো, তার ব্যাগের দিকটা কিন্তু এই বরাবর। তাহলে এই বরাবর ব্যাগের দিক বৃদ্ধাঙ্গুলি আর চুম্বক ক্ষেত্র ভিতরের দিকে। যদি আমি দিই তাহলে আমার বল কোন দিকে হবে, হাতের তালু বরাবর এই দিকে। তাহলে এই দিকে একটা বল প্রয়োগ হলো। তাহলে এই বল এবং এই যে ব্যাগের দিক, এই দুইটার লব্ধি হচ্ছে এই বরাবর, মানে যে কোনো জায়গায় হইতে পারে। সে মনে করে এরপরে এখানে আসলো, এখানে আসলে আবার চুম্বক ক্ষেত্র ভিতরের দিকে। এবার সে যেহেতু এইদিকে গতিশীল, তার বেগটা হচ্ছে এই বরাবর। তাহলে এই বরাবর দিলে এই বরাবর হচ্ছে আমার কি বল, প্রযুক্ত বল। তাহলে আমার এই বরাবর বল হলে এই বল এবং ব্যাগের লব্ধি বরাবর সে এদিকে গমন করে। এখানে আসলো ঠিক সিমিলারলি আমরা বাকি পুরোটা ফিল আপ করতে পারবো। এর মানে আমার বলটা সবসময় তার কেন্দ্র বরাবর কাজ করে। এখানে যদি সবগুলো প্রপারলি হয় না, কিন্তু প্রত্যেকটা বল কোন বরাবর কাজ করবে, তার সেন্টার বা কেন্দ্র বরাবর কাজ করবে। তাহলে বলো এবার চিত্রটা বুঝছো কিনা, চিত্রটা বুঝছো কিনা, চিত্রটা বুঝছো কিনা আমাকে বলো। আর তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, দেখো আমি আমার খাতায় এটা এঁকে রাখছি। এই যে দেখো, এটা হচ্ছে আমি ক্রসের জন্য দেখাইছি না, এই ক্রসের জন্য আমি দেখাইছি। একইভাবে তুমি ডটের জন্য করবা। বুঝতে পারতেছো, ক্রসের জন্য যদি সে এদিকে ঘুরে, ডটের জন্য সে এদিকে ঘুরবে। সোজা হিসাব আমি এক কথায় বলতে পারি ভাইয়া, এটা মনে করো সে কাঙ্ক্ষিত ক্রস। এই দিক থেকে দেখার সময় তোমার কাছে ক্রস, আমি এদিক থেকে যখন দেখবো আমার কাছে এটা ডট মনে হচ্ছে না। তুমি এদিক থেকে দেখতেছো ক্রস, তোমার কাছে মনে হচ্ছে ভিতরে ঢুকে যাচ্ছে। আর আমি যখন তলের এদিকে আসি, আমার কাছে মনে হচ্ছে আমার দিকে আসতেছে, আমার জন্য ডট না। তাহলে তোমার জন্য যদি বলো ভাই এইদিকেই ঘুরে, আমি বলবো না ভাই এদিকেই ঘুরে, কারণ তোমার জন্য এইদিকে ঘুরে যে কথা, আমার জন্য ওই যে সেম কথাই, সেম দিকেই ঘুরে। তোমার কাছে যেদিকে মনে হয় আমার কাছে উল্টা দিকে মনে হয়। তা আমার কথা হচ্ছে ক্রসের জন্য আমি করে দিছি, ডটের জন্য তোমার হোমওয়ার্ক রইলো। মানে যদি ডট হয় তখন কি পাবো, মানে এক কথায় বাসায় চিত্রটা প্র্যাকটিস করবে। এটা ডটের জন্য, এটা ক্রসের জন্য। ক্রসের জন্য আমি চিত্রটা বললাম, ডটের জন্য তোমরা চিত্রটা আঁকবা। আর এখানে যত কিছুই বলো না কেন, পরীক্ষায় আমার চিত্র আঁকা লাগবে না। চিত্র আঁকছি তোমাদেরকে বোঝানোর জন্য, কারণ আমি মুখস্থ বলে দিলাম বৃত্তাকার, কেন বৃত্তাকার সেটার আনসার এখানে আছে। আর আমাদের বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত, এই ক্যালকুলেশনটা আমাকে খুব ভালো করে জানতে হবে। তাহলে বলো তোমাদের পুরোটা ক্লিয়ার হয়েছে কিনা, বলো এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, কেউ যদি ছবি তুলতে চাও, আমি 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 এটা দেখাই। প্রথমত আসো, হ্যাঁ এবার ছবি তুলতে পারবা। এটা হচ্ছে প্রথমটা, ঠিক আছে, তোমরা স্ক্রিনশট তুলতে পারবা। এবার আসো দ্বিতীয়টা, এই যে তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারবা। এটা হচ্ছে দ্বিতীয়টা, আর এটা হচ্ছে তার ক্যালকুলেশনটা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আমরা কি বলছি। এরপরে আগামী দিন আমরা আমাদের নেক্সট কনসেপ্টে যাব। অর্থাৎ আমরা ডানহাতি সূত্র বলছি না, এটা প্লেমিং এর ডান হস্ত বাম হস্ত আরেকটা সূত্র নিয়ম আছে, সেটা দিয়েও বের করা যায়, সেটাও আমরা পড়াবো। আর ইনশাআল্লাহ নেক্সট দিন আমাদের ইন্টিগ্রেশনের একটা কনসেপ্ট পড়াবো, বায়োট-স্যাভার্ট সূত্র। ও বায়োট-স্যাভার্ট সূত্রে আমরা নেক্সট দিন ঢুকবো ইনশাআল্লাহ। তো সেটাও আমাদের পড়ানো হবে। আপাতত আজকে যতটুকু পড়েছি এতটুকু পড়ে নিবা, তবে ক্লাসটা একটু প্রপারলি কন্টিনিউ করবা। মানে ক্লাসটা প্রপারলি করার পর তুমি বই থেকে যেখানে যাবো পড়ে নিবা। আর আমাদের নেক্সট ক্লাস আমরা একটা কমন কনফিগারেশন আসবো। আজকের উপর ডিপেন্ড করে আমরা দুইটা সূত্র পড়াইলাম, একটা হচ্ছে কিউবিবি সাইন থিটার ফর্মুলাটা, আর একটা হচ্ছে ব্যাসার্ধ বের করার সূত্র। এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা বলো, কারণ এতটুকু কনফিউশন না থাকলে নেক্সট আমরা পরে ক্লাসে নেক্সট থেকে আগাইতে পারবো। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা। আচ্ছা যাও, আমি গ্রুপে ছবি দিয়ে দিব, কোনো সমস্যা নাই। বলো যে এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের। ওকে, ছবি আমি গ্রুপে দিয়ে দিব, কোনো সমস্যা না, আমি মেসেঞ্জারে দিয়ে দিব। যেহেতু একটা ছবি মেসেঞ্জার দিয়ে দিব, আর আমি দেখি সবগুলি স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে দিয়ে দিতে পারি কিনা। তো তাহলে আমাদের আজকে এতটুকুই থাকুক। হ্যাঁ, তোমাদের আর কোনো যদি এটার উপর কোনো প্রবলেম এরাইছে আমাকে বলবা। এখানে দেখো সবাই দিকের উপর জিনিসটা সবাই ভুল করে। তো আমরা দিক নিয়ে কিন্তু পুরো অধ্যায়, মানে আমাদের চুম্বকের পুরো অধ্যায় এরকম দিকের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এবং ডান হাতে যে নিয়মটা পড়াইছি, আজকে যে ডান হাত পড়ছো, এই ডান হাত দিয়ে পুরো চুম্বক কাবার দিতে পারবো। মানে এরপর আর রুলস পড়া লাগবে না, এই শুধু ডান হাত দিয়ে। আমাদের প্লেমিং এর ডান হস্ত বাম হস্ত বলতে সেটা হচ্ছে এটাই জাস্ট অন্যভাবে এক্সপ্রেস করা। বাট আমরা করবো সবসময় ডান হাত দিয়ে, কারণ ডান হাতকে তুমি যেভাবে ইচ্ছো এভাবে নিতে পারবা, এভাবে যা ইচ্ছে যেখানে ইচ্ছে নাও।
কোনো সমস্যা নাই, যেখানে ইচ্ছে তুমি দাও, কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে ডান হাতে কোন দিকে কি আছে সেটা বুঝলে হয়ে যাবে। তাহলে আজকে এতটুকু পর্যন্তই, তোমরা এতটুকু ক্লিয়ার করে নিবা। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আমরা সামনের দিকে প্রসিড করবো। আল্লাহ হাফেজ।